অতঃপর শোভা ভীতু চোখে মৃদুলের দিকে তাকিয়ে বলল, মৃদুল ভাইয়া, প্লিজ এবারের মতো মাফ করে দিন। মৃদুল এবার ধমকে বলল, এক চড় মারবো বেয়াদব মেয়ে। আমি তোমার কোন জন্মের ভাই? শোভা ভয়ে কিছুটা পিছু সরে বসেছে। অতঃপর আবারও বলল, আপনি তো জানেন আমার বয়ফ্রেন্ড আছে, প্লিজ আমাকে তার কাছে যেতে দিন। মৃদুলের ঠোঁটে শয়তানি হাসে। অতঃপর সে মেয়েটার উদ্দেশ্যে আফসোস করে বলল, ও হ্যাঁ, ঠিকই তো। তোমার যে একটা বয়ফ্রেন্ড আছে সেটা তুমি ভুলেই গেছি। তোমার জন্য আমার খুব মায়া হচ্ছে গো। অতঃপর আবারও কাঁদো কাঁদো মুখ করে বলল, যদিও সদ্য বিয়ে করা বউকে বাসর ঘর থেকে অন্যের হাতে তুলে দেওয়া কষ্টের, কিন্তু আমি যে ভালো মানুষ ম্যাডাম, তাই আমার নরম হৃদয়ে শক্ত পাথর ফেলে তোমাকে তোমার বয়ফ্রেন্ডের কাছে দিয়ে আসবো। তার ঠিকানা বলো। মেয়েটার দু চোখ খুশিতে চকচক করে উঠল। চোখে মুখে খুশির ঝলক নিয়ে বলল, সত্যি বলছেন? 100% সত্যি। এবার ঝটপট ঠিকানাটা বলো তো সোনা। মুহূর্তে মেয়েটার চোখে মুখে আধার নেমে এলো। সে মন খারাপ করে এক হাতে নিজের শাড়ি খামচে ধরে নিচের দিকে তাকিয়ে মিনমিনিয়ে বলল, আমি তার নাম ঠিকানা কিছুই জানি না, রং নাম্বারের পরিচয়। মৃদুল আবার আফসোস করে মুখে চু চু শব্দ করে বলল, আহারে, আমার ফুলকলির মা, তোমার লাইগা ক্যান্সানি মোর মায়া হইতাছে গো। মৃদুলের বিদ্রুপ মাখা কথা শুনে শোভা তপ্ত চোখে তাকালো। সেটা দেখে মৃদুলোর কাছাকাছি এগিয়ে মুখের সামনে ঝুঁকে বলল, কি আর করবা ফুলকলির মা, ঠিকানা না জানলে তো তোমাকে এক্সচেঞ্জ করে নতুন বিয়ে করার সুযোগ নাই আমার কাছে। তোমার ভাগ্যে বোধহয় পাসওয়ার্ডটা আমার সাথেই লেখা আছে। শোভা মুহূর্তে মৃদু চেঁচিয়ে বলল, এই না, ছাড়ুন আমাকে, একদম কাছে ঘেসবেন না। মৃদুল কিঞ্চিত মজা করে বলল, উফ, ফুলকলির মা, তোমাকে বিয়ে করে তো টিভি না দেখেই বাংলা ছবির স্বাদ পাইতেছি, কিন্তু তুমি মনে হয় ডায়লগটা ভুল দিয়েছ। ওটা হবে ছেড়ে দে শয়তান। মেয়েটা কেমন ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে মৃদুলের দিকে। তার সত্যিই ভীষণ কান্না পাচ্ছে। এই শয়তান লোকের হাতে কেন পড়ল সে? এই লোক তো প্রতিশোধের নেশায় তার জীবনটাকে জাহান্নাম বানিয়ে ছাড়বে। তখনই মৃদুল ওর চোখের সামনে তুড়ি বাজিয়ে বলল, আমাকে দেখার জন্য এখনো সারা রাত বাকি আছে। ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে উঁচু করে আসো। তারপর দুজনে মিলে আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করব। অন্যের প্রেমিকে আমার ঘরে পাঠাইছে তাই। তুমি চাইলে পুরনো প্রেমিকের ঠিকানাটাও আল্লাহর কাছে চাইতে পারো। আই ডোন্ট মাইন্ড। নামাজের কথাটা শুনে মেয়েটা আর কথা বাড়ালো না। চুপচাপ ভারী গহনাগুলো রেখে লাগেজ থেকে একটি সুতি শাড়ি নিয়ে ওয়াশরুমের দিকে হাঁটল। মৃদুল সেদিকে তাকিয়ে মুচকি হাসল। এ মেয়েটাকে রাগাতে তার ভীষণ ভালো লাগে। ছেলেটা একা একাই বিড়বিড় করল, বোকা মানবী। দীর্ঘ 30 মিনিট পর মেয়েটা ওয়াশরুমের দরজা খুলেছে। সেটা দেখে মৃদুল মজা করে বলল, তুমি এখনো আছো বউ? আমি তো ভাবছি ওয়াশরুমের দেয়াল ভেঙে পালিয়েছ। ওর কথা শুনে শোভা কিছুই বলল না। মৃদুল লক্ষ্য করল মেয়েটা শাওয়ার নিয়েছে। মেকআপের ভারী আস্তরণ সরে এতক্ষণে উঁকি দিয়েছে প্রকৃত রূপ। কেন যে মেয়েরা বিয়েতে এত মেকআপ করে সে বোঝে না। এভাবেই তো তার রং নাম্বারকে কত স্নিগ্ধ মোহনীয় লাগছে। শোভা ভেজা তোয়ালে ব্যালকনিতে ছড়িয়ে দিতে গেলে সে নিজেও এবার যায় উঁচু করতে। অতঃপর দুজন মিলে মহান রবের কাছে শুকরিয়া আদায়ের উদ্দেশ্যে নফল নামাজ আদায় করে। মৃদুল লক্ষ্য করল তার মনোযোগ শেষ হওয়ার পরেও মেয়েটা অনেকক্ষণ ধরে মনোযোগে রবের নিকট কেঁদে কেঁদে কিছু চাইছে। চোখ থেকে গাল বেয়ে অঝরে পানি পড়ছে মনোযোগ ধরা হাতে। এবার মৃদুলের ভীষণ কষ্ট হচ্ছে। তার সাথে সাথে ভালো লাগাও কাজ করছে। একটা মেয়ে তাকে মনোযোগে চাইছে, এর থেকে বড় ভাগ্য আর কি হতে পারে। সত্যি সে ভাগ্যবান এই মেয়েটাকে তার সহধর্মিণী হিসেবে পেয়ে। ভাবনার মাঝেই লক্ষ্য করল মেয়েটা সোফায় ঘুমানোর ব্যবস্থা করছে। মৃদুল কিঞ্চিত ভ্রু কুঁচকে এগিয়ে গিয়ে শোভাকে সরাসরি পাঁজা গোলা তুলে নিল। মেয়েটা ছটফট করে বলল, এই এই, নামান আমাকে, কোলে কেন তুলেছেন বেয়াদব লোক? মৃদুল বিছানার দিকে যেতে যেতে জবাবে বলল, বাসর রাতে স্বামীরা স্ত্রীকে কোলে কেন তোলে? বাসর করার জন্য, আর আমিও তাই করছি। প্লিজ ছাড়ুন আমায়, আমি কিন্তু চিৎকার করব। ছেলেটা শোভাকে বিছানায় শুইয়ে দিয়ে বলল, চিৎকার করো, তোমার সাথে আমিও চিৎকার করব। মেয়েটা আশ্চর্য কণ্ঠে জিজ্ঞেস করল, আপনি কেন চিৎকার করবেন? মৃদুল চাদরটা দুজনের গায়ে টেনে শোভার মুখের উপর ঝুঁকে পড়ল, তুমি একা চিৎকার করলে শুনতে ভালো লাগবে না। শোভা মুহূর্তেই বেককল হয়ে গেছে। অতঃপর দুহাতে মৃদুলের বুকে ধাক্কা দিয়ে বলল,
সরুন আমার উপর থেকে। মৃদুল বুকের উপর থেকে প্রেয়সীর মেহেদি রাঙা হাত দুটো চেপে ধরে শক্ত করে চুমু খেয়ে পড়ল। সরি মিসেস রং নাম্বার, এই 3 সপ্তাহ তোমাকে একটু বেশি কষ্ট দিয়ে ফেলেছি। বিশ্বাস করো, প্রতি নিঃশ্বাসে নিঃশ্বাসে তোমায় ভীষণ মিস করেছি। উন্মাদের মতো ভালোবাসি যে তোমায়। তুমি কি করে ভাবলে এত সহজে তোমাকে আমি অন্যের ঘরের ঘরণী হতে দেব? রাগিনী, এখনো রেগে আছো? ধপ করে শোভার চোখের রাগের আগুন নিভে গেছে। তার চোখে এক আকাশ বিস্ময়তা ভর করছে। সে যেন কিছুতেই বিশ্বাস করতে পারছে না। চোখ দিয়ে অঝরে নোনা জল গড়িয়ে বালিশে পড়ছে। হাতের ইশারায় বোঝাতে চাইল, আপনি কি ফোনের ওপারের রং নাম্বার? মৃদুল হাত বাড়িয়ে মেয়েটার চোখের পানি মুছিয়ে দিল। তারপর কপালে উষ্ণ ঠোঁটের স্পর্শ দিয়ে কপালে কপাল ঠেকিয়ে মৃদু কণ্ঠে বলল, হুম, আমি সে। শোভা যেন কিছুতেই কিছু বিশ্বাস করতে পারছে না। এটা কি করে সম্ভব? সে সঙ্গে সঙ্গে নিজের সামনে থেকে মৃদুলকে সরিয়ে বিছানা হাতড়ে নিজের ফোন বের করল। তারপর কল দিল তার রং নাম্বারকে। মুহূর্তে বেডসাইড টেবিলের উপরে মৃদুলের ফোন বেজে উঠল। শোভা কান থেকে ফোন নামিয়ে ফ্যাল ফ্যাল করে কিছুক্ষণ তাকিয়ে রইল। অতঃপর হঠাৎ করে বিছানা থেকে নেমে লাগেজ হাতে নিয়ে বলল, আমি আপনার সংসার করব না। কথাটা বলেই দরজার দিকে যাওয়া শুরু করলো। মুহূর্তের মধ্যে কি ঘটল ছেলেটা যেন কিছুই বুঝতে পারছে না। সে দৌড়ে গিয়ে শোভাকে পেছন থেকে শক্ত করে জড়িয়ে ধরল। মেয়েটা ছটফট করছে ছোটার জন্য। চোখ বেয়ে অনবরত পানি পড়ছে। গলা দিয়ে যেন কথা বেরোচ্ছে না। মৃদুল বুঝতে পারছে পাগলিটার অভিমানের কারণ। তাই সে শোভাকে নিজের দিকে ঘুরিয়ে জড়িয়ে ধরে অসংখ্য বার সরি বলল। কিন্তু মেয়েটা জেদ ধরে বসে আছে সে এখানে থাকবে না। এখনই বাপের বাড়িতে চলে যাবে। যে লোকটা ইচ্ছে করে তাকে এত কষ্ট দিতে পারে তার কাছে সে কিছুতেই থাকবে না। মৃদুল মেয়েটাকে অনেক বোঝানোর চেষ্টা করছে, কিন্তু কিছুতেই মানাতে পারছে না। অবশেষে জোর করে বিছানায় এনে শক্ত করে ঝুলিয়ে ধরে শুয়ে পড়ল। শোভা মৃদুলের বাহুতে এখনো ছটফট করছে ছোটার জন্য। একসময় ক্লান্ত হয়ে সে হাউমাউ করে কেঁদে উঠল। মৃদুলের সত্যি আজকে নিজেকে অনেক অপরাধী মনে হচ্ছে। সত্যি বলতে সে তো চায়নি মেয়েটাকে এত কষ্ট দিতে। যদিও শোভার থাপ্পড় খেয়ে প্রথমে তার ভীষণ রাগ হয়েছিল, কিন্তু পরবর্তীতে সে দেখতে চাইল শোভা তাকে কতটা ভালোবাসে। তাই তো দীর্ঘদিন যোগাযোগ না রেখে একেবারে বউ বানিয়ে এনেছে। হঠাৎ বিয়ে করার কারণে তাকেও তো কম ঝড় তুফান সইতে হয়নি। তার আব্বু তো এখনও ঠিকঠাক মতো তার সাথে কথা বলে না। এত ঝামেলার মধ্যে এখন আবার ভালোবাসার মানুষটির বাঁধ ভাঙা কান্নায় তার হৃদয় যেন ভেঙে আসছে। এই পাগলিটাকে সে কি করে বোঝাবে নিজের থেকেও বেশি সে এই মেয়েটাকে ভালোবাসে। সবাই এখনও কান্না করে যাচ্ছে। মৃদুল এবার কিঞ্চিত রাগের ফান ধরে পড়ল, আমাকে সামনাসামনি দেখে তোমার পছন্দ হয়নি তাই না? তখন তো খুব বলতে, আমি কালো বোচা যেমনি হই না কেন তুমি আমাকে মেনে নেবে। কিন্তু আমি তো আর তেমন কিছু না। যথেষ্ট লম্বা ফর্সা থেকে শুরু করে সব ঠিকঠাক। তাহলে এখন সমস্যা কোথায়? ঠিক আছে চলো, আমাকে যেহেতু তোমার পছন্দ না তাহলে বাপের বাড়িতে দিয়ে আসি। কথাটা বলেই মৃদুল শোভাকে ছেড়ে উঠে বসতে চাইল। সঙ্গে সঙ্গে মেয়েটা ওর পাঞ্জাবি খামচে ধরে থামিয়ে বুকে মুখ লুকিয়ে আবারও ফুঁপিয়ে কেঁদে উঠল। মৃদুল জানতো মেয়েটা এমন কাজই করবে। সে তো এমনি এমনি বলেছিল কথাটা। জীবন থাকতে বুঝি এই মেয়েকে সে ছাড়বে? ভুলেও না। তখনই শোনা গেল মেয়েটার ভাঙা ভাঙা কণ্ঠস্বর, আপনি কেন এমন করলেন? তার মানে এতদিন সব জেনে শুনে আমার সাথে মজা নিয়েছেন, আর আমি বোকার মতো বুঝতেও পারিনি। আপনি অনেক খারাপ, আমাকে অনেক কষ্ট দিয়েছেন। আমি আপনাকে কখনো ক্ষমা করব না। মৃদুল মুচকি হেসে বোকা বউটাকে বুকের মাঝে লুকিয়ে নিয়ে বলল, ক্ষমা করতে হবে না। আমাকে শাস্তি দেওয়ার জন্য হলেও থেকে যাও আমার জীবনে। তুমি ময় প্রেমদণ্ডে আমি সারা জীবন দণ্ডিত হতে চাই। ভোরের নরম আলো ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে শহরের আকাশে। রাতের অন্ধকার কাটিয়ে সূর্যের প্রথম সোনালি রশ্মি ছুঁয়ে দিচ্ছে বড় বড় ভবনের জানালা। কাছের জানালায় আলো পড়তে চিকচিক করে উঠছে পুরো শহর। রাস্তায় তেমন একটা ভিড় জমেনি, কিন্তু ব্যস্ততার আভাস পাওয়া যাচ্ছে। দূরের চায়ের দোকান থেকে ভেসে আসছে ধোঁয়া আর টাটকা চায়ের গন্ধ। কয়েকজন অফিসগামী মানুষ দ্রুত পায়ে হেঁটে চলছে। কার হাতে অফিসের ব্যাগ, কার হাতে মোবাইল। রিকশার ঘন্টা, দূরে বাসের হর্ন, সকালের তাজা বাতাস, সব মিলিয়ে শহরটা যেন নতুন গল্প শুরু করেছে। মনে হচ্ছে প্রতিটি মানুষ নতুন স্বপ্ন, নতুন আশা নিয়ে আগামীতে পা বাড়াচ্ছে। তেমনি একটা সুন্দর সকালে ত্রিধা জানালার পর্দা সরিয়ে দিল। চোখে সূর্যের তীর্যক রশ্মি লাগতেই আয়ান ধীরে ধীরে চোখ মেলে তাকাল। এক কাঁধ হয়ে শুয়ে আরেক হাতের উপর মাথা রেখে ত্রিধার দিকে তাকিয়ে মুচকি হেসে পড়ল, গুড মর্নিং রেড অ্যাঞ্জেল। আয়ানের কণ্ঠ শুনে ত্রিধা নিজেও মুচকি হাসি ফেরত দিয়ে বলল, গুড মর্নিং। অতঃপর ত্রিধা ব্যস্ত কণ্ঠে বলল, তাড়াতাড়ি উঠে পড়ুন, আমি টেবিলে নাস্তা দিচ্ছি। কথাটা বলেই ত্রিধা রুম থেকে বেরিয়ে যেতে লাগছিল। আয়ান পিছু ডেকে বলল,
আরে পড়ি, আমার মর্নিং কিসটা তো দিয়ে যা। ত্রিধা যেতে যেতে পিছু না ফিরে বলল, আজকে পারবো না, কিচেনে অনেক কাজ আছে, টিয়া আজকে আসেনি। ত্রিধার অবহেলা পেয়ে আহিয়ান অলস ভঙ্গিতে ওয়াশরুমের দিকে যেতে যেতে বলল, রোমান্টিক একটা জামাই পেয়েছিস তো, তাই তোর ভালো লাগে না। অবহেলা করে চলে গেলি তো, যা। তুই আমায় কিস না দিস তো কি হয়েছে, একটু পর আমি আসতেছি কিস নিতে। কথাটা বলে আহিয়ান নিজের মুখ নিজে চেপে ধরে, অতঃপর দাঁত বের করে বলে, মামাতো বউয়ের পাল্লায় পড়ে মুখটা খুব বেশি চলে। বলতে চাইলাম তোর কিস লাগবে না, আর কি বলে ফেললাম, আজব। কিচেনে যেতে যেতে আহিয়ানের কথা শুনে ত্রিধা মুচকি হাসছে। আজকাল প্রতিদিন সকালে তো আর সৌভাগ্য হয় না আয়ান ভাইয়ের পাগলামিগুলো দেখার। আয়ান ঝটপট শাওয়ার সেরে ডাইনিং রুমে গেল। সেখানে গিয়ে দেখলো ত্রিধা নেই। অতঃপর গেল কিচেনের দিকে। এই এক সপ্তাহ মেয়েটা অনেক কাজ শিখে ফেলেছে। এই যে আজ সকালে নাস্তা সহ সকল কাজগুলো একাই করে ফেলেছে। এখন কি সুন্দর মনোযোগ দিয়ে কফি বানাচ্ছে। আয়ান আর একটু দেরি না করে ত্রিধাকে পিছন থেকে জড়িয়ে ধরে। মেয়েটা কিছু বুঝে ওঠার আগেই আয়ান বেচারিটাকে গুনে গুনে 10টা চুমু দেয়। ত্রিধা নিজেকে ছোটাতে চেয়ে বলল, উফ, কি করছেন, আমাকে ডিস্টার্ব করবেন না তো, তাড়াতাড়ি হাতের কাজগুলো শেষ করে রেডি হতে হবে। আয়ান ওর ভেজা চুলগুলো ত্রিধার গালে ঘষে দিয়ে বলল, আর কি কাজ আছে বলো, আমি করে দিচ্ছি। ত্রিধার হাত থেমে গেল। ঘাড় ঘুরিয়ে অবাক দৃষ্টিতে বলল, আপনি কি কোনো কাজ করতে পারেন যে করে দেবেন? আয়ান ঠোঁট উল্টে বলল, জানি না তো কি হয়েছে, আমার একমাত্র মামাতো বউয়ের জন্য শিখে নেব। ওর মুখে মামাতো বউ কথাটা শুনে ত্রিধা তো হাসতে হাসতে শেষ। আয়ান আবারও বলল, আমরা তো দুজনেই সকালে বের হয়ে যাই, তুই আমাকে কিছু কাজ শিখিয়ে দিস। দুজনে করলে তাড়াতাড়ি শেষ হবে। তাছাড়া তোকে হেল্প করতে পারলে আমারও ভালো লাগবে। ত্রিধা কিচেনটা গোছাতে গোছাতে বলল, আমাকে কি পাগলা কুকুর কামড় দিয়েছে যে কিচেনে আপনার হেল্প নেব? এখানে আমার হেল্পের থেকে ডিস্টার্ব বেশি হবে। বেচারা আহিয়ান কিচেনের দরজায় হেলান দিয়ে বলল, আজকে রান্না যায় না বলে মানুষ আমাকে আন্ডার এস্টিমেট করছে। ছি, এই মুখ আমি কোথায় দেখাবো? আরও একটা বউ থাকলেও তো দেখানো যেত। হায় আল্লাহ, আমি এখন কোথায় যাই? কথাটা বলতে বলতে আহিয়ান গিয়ে বসলো ডাইনিং টেবিলে। এদিকে ত্রিধা অবাক নয়নে তাকিয়ে আছে। তখনই ডাইনিং রুম থেকে ভেসে আসলো আহিয়ানের ডাক, বউ, তাড়াতাড়ি কফি দিয়ে এই অধমকে উদ্ধার করেন। এবার ত্রিধা ঝটফট কফি হাতে গেল ডাইনিং টেবিলে। দুজনেই নাস্তা করে তাড়াতাড়ি রেডি হয়ে ফ্ল্যাট লক করে বেরিয়ে গেল। এদিকে রিহানদের বাড়িতে আজ প্রচুর ব্যস্ততা। রিয়া তো সকাল থেকে একটার পর একটা রান্না করে যাচ্ছে। আজকে তার ছেলে এবং বৌমা হানিমুন থেকে ফিরে এসেছে। কয়েকটা দিন ছেলেটাকে ছাড়া বাড়িতে একদম ফাঁকা ফাঁকা লাগছিল। আজ থেকে আবার পূর্ণ হবে। সব থেকে আনন্দের বিষয় হলো, রিহান আজ থেকে অফিসে গেলে আর একা একা লাগবে না। আহিয়া ও তার সময় ভালোভাবেই কেটে যাবে। তাছাড়া এখানে দাদু তো আছে, তিনিও খুব মজার মানুষ। তবে সংসারে আহিয়ার মতো একটা মেয়ে থাকলে মন্দ কি? ওর ভাবনার মাঝে ড্রয়িং রুম থেকে কারো সারা শব্দ পাওয়া যাচ্ছে। হঠাৎই ড্রয়িং রুম থেকে রিহান চেঁচিয়ে ডাকতে শুরু করলো, আম্মু, আম্মু। দীর্ঘদিন পর ছেলের কণ্ঠের ডাক সরাসরি শুনতে পেয়ে রিয়া কিচেন থেকে ছুটে গেল। গিয়ে দেখে তার ছেলে এবং বৌমা এসে পড়েছে। পেছনে দাঁড়িয়ে আছে রিহানের আব্বু। রাকিব রিহানের আম্মুর উদ্দেশ্যে বলল, সারাদিন তো ছেলের বউ করে মাথা খারাপ করে দিচ্ছিলে, এই নাও, এনে দিয়েছি ছেলে এবং বৌমাকে। রিহান মাকে জড়িয়ে ধরে বলল, কেমন আছো আম্মু? রিয়া ছেলের কপালে চুমু দিয়ে বলল, এতদিন ভালো ছিলাম না, এখন তোদেরকে দেখে ভালো হয়ে গেছি। আহিয়া এগিয়ে এসে সালাম দিল, আসসালামু আলাইকুম আম্মু, ভালো আছেন? রিয়া সালামের জবাব দিয়ে এগিয়ে এসে আহিয়ার কপালে চুমু দিয়ে বলল, ভালো আছি, তুমি ভালো আছো? শরীর ভালো আছে তো? হ্যাঁ আম্মু, ভালো আছি। অতঃপর রিয়া ছেলে এবং ছেলের বউয়ের উদ্দেশ্যে বলল, তোমরা রুমে গিয়ে ফ্রেশ হয়ে আসো, একসাথে নাস্তা করব। রেহান ওর মায়ের উদ্দেশ্যে বলল, দাদা দাদি কই আম্মু? রিয়া হেসে বলল, ঘরেই আছে, দেখা করে আয়, একটু আগেই তোদের কথা জিজ্ঞাসা করলো। রিহান গেল ওনাদের সাথে দেখা করতে। তার পিছু পিছু আহিয়াও গেল। ভার্সিটির মাঠে ত্রিধার সকল বন্ধুরা আসাতে আড্ডা দিচ্ছে। তখনই দেখলো গেটের সামনে শোভা আসছে, তার মৃদুল ভাইয়ের বাইকের পিছনে। মৃদুল ওকে গেটের সামনে নামিয়ে দিয়ে সঙ্গে সঙ্গে চলে যায়। বিয়ের পর আজকেই প্রথম দিন। যদিও সকলেই চেয়েছিল শোভা আজকে ভার্সিটিতে না আসুক, কিন্তু জরুরি একটা ক্লাস টেস্ট থাকার কারণে তাকে আসতেই হলো। শোভা অনেকবার বলেছে সে একা যাবে, কিন্তু মৃদুল ওকে একা ছাড়লে তো। অফিসে দেরি হয়ে যাচ্ছে, তবুও শোভাকে ভার্সিটিতে নামিয়ে দিয়ে গেল। বউ যেহেতু বাড়িতে থাকবে না, বিয়ের পরদিন অফিসে যাওয়াই ভালো বলে মৃদুল অফিসের রাস্তা ধরল। শোভাকে হেঁটে বন্ধুদের দিকে আসতে দেখে
সবাই মিটমিটিয়ে হাসছে। শোভা প্রথমে আস্তে ধীরে ওদের সামনে এসে দাঁড়ালো। পরে ব্যাগ থেকে স্কেল বের করে প্রথমে নাজমুলকে পেটানো শুরু করলো। বেচারা নাজমুল উপায় না পেয়ে সেখান থেকে পালাতে চাইল। শোভাও কম নাকি, সেও স্কেল হাতে নাজমুলকে তাড়া করলো। ওদের দুজনের এই অবস্থা দেখে বাকি বন্ধুরা মুখ টেপে হাসছে। ভার্সিটির বাকি ছাত্রছাত্রীরা অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। মূলত তারা বুঝতে পারছে না একটা মেয়ে একটা ছেলেকে স্কেল নিয়ে তাড়া করছে কেন। আহিয়ান, শিশির স্যার, মাহবুব স্যার সেদিকে দিয়ে যাচ্ছিল। আচমকা এমন দৃশ্য দেখে তিনজনেই থেমে যায়। তাদের কারোরই এই দুইটাকে চিনতে ভুল হয়নি। নাজমুল হাঁপাতে হাঁপাতে আহিয়ানের পিছনে দাঁড়িয়ে বলল, স্যার, আপনাদের মতো ইয়াং স্যার ভার্সিটিতে থাকতেও মেয়েদের হাতে ছেলেদের আজকে র্যাগিং হতে হচ্ছে। মানবতা আজকে কোথায়? শোভার আগে ফুঁসতে ফুঁসতে বলল, ভাই, আপনি সামনে থেকে সরুন, এই বিয়াদবের আজকে খবর আছে। আহিয়ান শোভাকে শান্ত করতে বলল, আরে ভাবি, রিল্যাক্স। নাজমুল আপনার সাথে কি বেয়াদবি করেছে আমাকে বলুন। আহিয়ানের মুখে ভাবি ডাক শুনে মেয়েটা থতমত খেল। সেটা দেখে নাজমুল বলল, মৃদুল ভাইয়ের সম্পর্কে এই পেতনিকে আগে কিছু বলিনি, তা আমাকে পুরো ভার্সিটির মাঠে দৌড় করাচ্ছে। এটা যদি আমার অপরাধ হয় তাহলে এই একই অপরাধে অপরাধী তো আপনিও, তার সাথে আপনার বউ, বন্ধুবান্ধব এবং আপনার বউয়ের বন্ধুবান্ধব সহ। আপনি স্যার বলেই পেতনি আপনাকে কিছু বলছে না, আমাকে নিরীহ পোলা পেয়ে অত্যাচার করছে। এটা ঠিক না। অতঃপর নাজমুল কান্নার ভান করে চোখের পানি মুছে বলল, আমি তোকে অভিশাপ দিলাম শোভা, এই নিরীহ অধমের উপর অত্যাচার করছিস তো আল্লাহ তোকে গুনে গুনে 4 হালি পোলা মাইয়া দিবে। মৃদুল ভাইয়ের হাতে রাত দিন মার খাবি, গু ধুতে ধুতে ডাক্তারি করার সময় পাবি না। এটা কি ছিল? ওর কথা শুনে মেয়েটা রাগে ফুঁসছে, কিন্তু বাকিদের খুব হাসি পাচ্ছে। ইতিমধ্যে ওদের কাছাকাছি এসে দাঁড়িয়েছে ত্রিধা সহ বাকি বন্ধু বান্ধবরা। শিশি স্যার হাসতে হাসতে বলল, আহিয়ান স্যার, এদের কি হয়েছে কিছুই তো বুঝলাম না। আহিয়ান মৃদু হেসে বলল, আগে এদের ঝগড়ার সমাধান করি, তারপর বলবো। অতঃপর আহিয়ান শোভার উদ্দেশ্যে বলল, ভাবি, আপনি বরং এই অবলা পোলাটার উপর অত্যাচার না করে আপনার জামাইয়ের উপর সকাল বিকাল অত্যাচার করেন। এসব তার প্ল্যান। আমরা সকলেই চুপচাপ ছিলাম, তবে আপনার বন্ধুরা বিয়ের দিন সকলে জেনেছে। যদিও নাজমুল আগে থেকে জেনেছিল, কিন্তু আপনার হাজব্যান্ডের জন্য কিছু বলেনি। এতে এদের কোনো দোষ নেই, সব দোষ আপনার রং নাম্বারের। আপনি বরং আজকে ভার্সিটি থেকে বাড়ি গিয়ে ওকে এমন শাস্তি দিন যাতে মাথায় একটা চুলও না থাকে, ওর যেন বিয়ের সাথে ঘুঁচে যায়। আহিয়ানের সকল কথা শুনে সবাই হাসছে, কিন্তু ত্রিধা চোখ পাকিয়ে তাকিয়ে আছে। আয়ান সেদিকে তাকিয়ে মুচকে হেসে শিশির ও মাহিন স্যারকে নিয়ে চলে গেল। বন্ধুদের সাথে হাসি আনন্দে ভার্সিটির সময়টা ভালোই কেটেছে। ত্রিধা আজকে 2টা ক্লাস কম করে বাড়ি ফিরেছে। যদিও আহিয়ান জানে না, সে মূলত আয়ানকে সারপ্রাইজ দেওয়ার জন্য ফিরেছে। যেহেতু আজকে টিয়া কাজে আসেনি, সেহেতু সকালে ত্রিধা নাস্তা বানিয়েছিল। সকালে বেরোনোর সময় আহিয়ান বলেছিল দুপুরের খাবার তারা কোনো রেস্টুরেন্টে খেয়ে নেবে। ত্রিধা আজকে প্ল্যান করেছে আহিয়ান ভাইয়ের জন্য বিরিয়ানি বানাবে, কিন্তু কথা হলো সে তো সব রান্না করতে জানে না। ক্লাসের সময় ত্রিধা যখন এসব নিয়ে চিন্তিত ছিল, তখন ওর বন্ধুরা ওকে সমাধান দেয় ইউটিউব দেখে রান্না করতে। তাই ত্রিধা দেরি না করে বাড়ি ফিরে এসেছে। দুপুরের তীব্র রোদ, আকাশের মাঝখানে সূর্যটা যেন আগুনের লাভার মতো ঝলসে উঠেছে। চারপাশের বাতাস গরমে ভারী হয়ে আছে। রাস্তাঘাট প্রায় ফাঁকা। ভার্সিটির বড় গেটের সামনে পিচ ঢালা রাস্তার উপর রোদের ঝিলিক পড়ে কাঁপছে, যেন গলতে বসেছে। এই তপ্ত রোদে ভার্সিটির গেটের সামনে দাঁড়িয়ে আছে আহিয়ান। কপালের ঘাম ছোট ছোট বিন্দুতে ঝরে পড়ছে, তবুও সে একটু সরেনি। এক হাতে ফোনটা নিয়ে ত্রিধাকে কল করছে। চারিপাশের নিস্তব্ধতার মাঝেও দূর থেকে পাখির ক্লান্ত ডাক ভেসে আসছে। রোদের তাপে চোখ একটু কুঁচকে আছে আহিয়ানের, কিন্তু তার দৃষ্টি স্থির ভার্সিটি গেটের দিকে, যেন যে কোনো সময় ত্রিধা বেরিয়ে আসবে। ফোনটা কানে নিয়ে নিঃশব্দে অপেক্ষা করতে লাগলো দুপুরের তপ্ত রোদে। নীরব ক্যাম্পাস ও তার অপেক্ষার মাঝে মনের ভেতর কেমন এক অস্থিরতা কাজ করছে। তেমনি এক ক্লান্ত দুপুরে ত্রিধা কিচেনে ব্যস্ত। মেয়েটা পাকা গিন্নির মতো কোমরে শাড়ির আঁচল গুঁজে রান্না করছে। হঠাৎ ফোন বেজে উঠতেই সে ব্যস্ত হাতে ফোনটা রিসিভ করল। তখনই শোনা গেল আয়ান ভাইয়ের কণ্ঠস্বর। কোথায় তুই? সেই কখন থেকে কল দিচ্ছি। ত্রিধা হাতের উল্টো পিঠ দিয়ে ঘাম মুছে পড়ল। আমি বাড়িতে, আপনি সরাসরি বাড়িতে চলে আসুন। আয়ান চিন্তিত কণ্ঠে জিজ্ঞাসা করল, এই সময় তুই বাড়িতে কেন? তোর শরীর ঠিক আছে তো? হ্যাঁ, আমি ঠিক আছি, আপনি তাড়াতাড়ি বাড়ি চলে আসুন। আগে বল, তোর কিছু হয়েছে? আরে না পাগল, ভালো লাগছিল না, তাই 2টা ক্লাস না করে চলে এসেছি। আপনি বিজি আছেন ভেবে কল দিইনি, ভেবেছিলাম আপনি নিজেই তো আমাকে না পেয়ে কল দেবেন। আয়ান স্বস্তির নিঃশ্বাস ফেলে বলল, আচ্ছা ঠিক আছে, আমি আসছি। কথাটা বলে আয়ান ফোন কেটে দিল। এদিকে ত্রিধা তাড়াতাড়ি শাড়ি হাতে ঢুকলো ওয়াশরুমে। আয়ান ভাই ফেরার আগে শাওয়ার নেওয়া জরুরি। আজকে সে খুব তাড়াতাড়ি শাওয়ার নিল। ওয়াশরুম থেকে বের হতেই কানে আসলো কলিং বেলের শব্দ।
সে এক মুহূর্ত দেরি না করে ছুটে গেল মেইন গেটের দিকে। দরজা খুলতে সামনে এলো আহিনের ক্লান্ত মুখ। রোদের তাপে ফর্সা চেহারা লাল হয়ে আছে। আয়ান ভেতরে প্রবেশ করে ত্রিধার দু গালে হাত রেখে চিন্তিত ভঙ্গিতে বলল, কি হয়েছে তোর? শরীর ঠিক আছে তো? ত্রিধা ওকে চিন্তিত হতে দেখে মুচকি হেসে বলল, আরে আমি ঠিক আছি, আপনি ফ্রেশ হয়ে আসুন। সত্যি ঠিক আছিস তো? হুম। আচ্ছা ঠিক আছে। কথাটা বলেই আয়ান আবারও বাইরে বের হয়ে যেতে চাইল। তখনই ত্রিধা আটকে বলল, আবার কোথায় যাচ্ছেন? আয়ান পিছনে তাকিয়ে জবাব দিল, ভেবেছিলাম তোকে নিয়ে রেস্টুরেন্টে খেয়ে বাড়িতে পৌঁছে দিয়ে তারপর হাসপাতালে যাব। তুই যেহেতু বাড়িতে এসে গেছিস তাই পার্সেল করে নিয়ে আসতেছি। ত্রিধা স্বামীর বাহু জড়িয়ে ধরে মৃদু হেসে বলল, আপনাকে এখন কোথাও যেতে হবে না, আমি আপনার জন্য বিরিয়ানি রান্না করেছি। আয়ান অবাক কণ্ঠে বলল, বিরিয়ানি আর তুই? ত্রিধা খানিকটা মন খারাপ করে বলল, এভাবে কেন বলছেন? আমি রান্না পারি না বলে এভাবে বলতে হবে? আয়ান এবার হালকা ঝুঁকে মেয়েটার নাকে নাক ঘষে বলল, আমার কিউট অ্যাঞ্জেল, রাগ করে না। আমি তোমাকে কষ্ট দেওয়ার উদ্দেশ্য বলতে চাইনি, জাস্ট অবাক হয়েছি। সরি সুইট হার্ট। ত্রিধেবার ফিক করে হেসে দিয়ে বলল, হয়েছে, আর ঢং করতে হবে না। অতঃপর বিড়বিড় করে বলল, আমার মন গলানোর জন্য তুমি করে বলা হচ্ছে এখন? আয়ান কথাটা শুনে ওর গাল টেনে বলল, তুই চাইলে কিন্তু সব সময় বলতে পারি। ত্রিধা কিচেনের দিকে যেতে যেতে বলল, লাগবে না, কখনো তুই কখনো তুমি, দুইটা মিশিয়ে শুনতে আমার অনেক ভালো লাগে, তাই এভাবেই চলুক আজীবন। সেটা শুনে আয়ান এক আঙুল দিয়ে মাথা চুলকে হাঁটল ওয়াশরুমের দিকে। এদিকে রিহানদের বাড়িতে দুই শাশুড়ি বৌমা মিলে আজকে অনেক আইটেমের রান্না করেছে। যদিও আহিয়া সকল রান্না জানে না, তবে শাশুড়ির সাহায্যে আজকে অনেক কাজ করেছে, যা তার জীবনের প্রথম। এর মাঝে একবার খানবাড়িতেও ভিডিও কলে কথা হয়েছে। মেঘ তো অনেক খুশি ওদের শাশুড়ি বৌমার গুড বন্ডিং দেখে। তবে এসবের মাঝে রিহানের মুখ ভার। বেচারা আগামীকাল থেকে অফিসে চলে যাবে, কিন্তু তার একমাত্র বউ তাকে পাত্তাই দিচ্ছে না। বউটাকে সে কিছুতেই বোঝাতে পারছে না আজকের দিনটাই তো বাড়িতে আছে, সারাদিন রুমে থাকলে কি এমন হয়। আয়া পাখিটা একটু পরপর উড়াল দিয়ে হয়তো ড্রয়িং রুমে চলে যায়, নয়তো দাদুর রুমে চলে যায়, নয়তো মায়ের সাথে কিচেনে চলে যায়। আল্লাহর বান্দি যত জায়গায় যাক না কেন, রিহানের কাছে আসতে চায় না। সে কি একবার বলেছে তার জন্য এত রান্না করতে? সে তো চাই বউটা সারাদিন তার কাছাকাছি থাকুক। বিয়ের আগে ভেবেছিল এই আহিয়া পাখিকে বিয়ের পর খাঁচায় বন্দি করে শাস্তি দেবে তাকে এত কষ্ট দেওয়ার জন্য, কিন্তু এই মেয়ে তো বিয়ের পর টর্চারের পরিমাণ আরও বাড়িয়ে দিয়েছে। ওর ভাবনার মাঝে লক্ষ্য করলো আহিয়া শাওয়ার শেষ করে বেরিয়েছে। ফর্সা শরীরে কালো থ্রিপিসটা কি সুন্দর মানিয়েছে। ভেজা স্নিগ্ধতায় তার গলায় থাকা তিলটা চলচল করছে। রিহান সেদিকে তাকিয়ে ঢোক গিলল। অতঃপর উঠে গিয়ে আহিয়াকে জড়িয়ে ধরে এনে তার কোলে বসালো। আহিয়া মোচড়া মুচড়ি করতে করতে বলল, ইস, এই ঘোর দুপুরবেলা কি শুরু করলেন আপনি? নিচে সবাই আমাদের জন্য অপেক্ষা করছে। রিহান আহিয়ার ভেজা চুলে মুখ ডুবিয়ে জোরে শ্বাস টেনে বলল, দুনিয়ার সকলের জন্য চিন্তা হয় তোমার, শুধু আমি ছাড়া, তাই না? আহিয়া বুঝল রিহানের অভিমান, তাই সে এবার ঘরে বসে রিহানের দু গালে হাত দিয়ে বলল, বোকার মতো কথা কেন বলছেন রিহান? গত কয়েকদিন তো আপনার সাথেই ছিলাম, এক মুহূর্তের জন্য তো আপনার থেকে দূরে যায়নি, কিন্তু এখন তো এখানে ফ্যামিলি আছে, তাই না? তাদের কাছেও তো যেতে হবে। রিহান অভিমানী কণ্ঠে বলল, কাল থেকে তো সারাদিন থাকবো না, তখন তাদের সময় দিও, আজকে বাকিদের সময় আমার কাছে থাকো। আহিয়া মৃদু হেসে বলল, চলুন আগে লাঞ্চ করে আসি, তারপর বাকিটা সময় আপনার সাথেই থাকবো। মুহূর্তেই ছেলেটার ঠোঁটে বিজয়ের হাসি ফুটল। অতপর দুজন গেল লাঞ্চ করতে। এটা কি রান্না করেছে বউ? আহিনের প্রশ্নে ত্রিধা জবাব দিল, দেখতে পাচ্ছেন না, বিরিয়ানি। ও, আমি তো ভেবেছিলাম সাদা খিচুড়ি। ত্রিধা আশ্চর্য কণ্ঠে বলল, কি, এত কষ্ট করে আপনার জন্য বিরিয়ানি রান্না করলাম, আর আপনি বলছেন সাদা খিচুড়ি? আয়ান মৃদু হেসে কিছুটা খাবার মুখে দিয়ে বলল, খেতে তো বিরিয়ানির মতোই হয়েছে, কিন্তু দেখতে খিচুড়ির মতো, নরম কেন? ত্রিধা গাল হালকা ফুলিয়ে অভিমানী কণ্ঠে বলল, আমি কি জানি, আমাকে তো ইউটিউবের আপুরা যতটুকু পানি দিতে দেখিয়েছেন আমি ততটুকুই দিয়েছি, পরে দেখি চাল নরম হয়ে গিয়েছে। আহেন এবার মুচকি হেসে ত্রিধার মুখের সামনে খাবার ধরে বলল, দেখতে যাই হোক, খেতে কিন্তু খুব ভালো হয়েছে, খেয়ে দেখো। ত্রিধা মুখে খাবার নিয়ে বলল, লবণ বেশি হয়েছে বলেননি কেন? নো প্রবলেম, খেতে ভালো লাগছে তাই বলিনি। ত্রিধা কিছুক্ষণ তাকিয়ে রইল আহিয়ানের দিকে। সেটা দেখে আহিয়ান নিজেও তাকালো। অতঃপর দুজনেই ফিক করে হেসে দিল। দেখতে দেখতে বেলা 3টা। নতুন সংসারের শোভা তেমন কাউকেই চেনে না। গতকাল রাতে জ্ঞান ফেরার পর থেকে সে তাদের নিজেদের রুমে ছিল।
সকালবেলা মৃদুল নিজেই শোভাকে তার আব্বু আম্মুর কাছে নিয়ে যায়। যদিও শোভাকে তারা আগে দেখতে গিয়েছিল, কিন্তু সে তো তাদের দেখেনি, এমনকি তাদের দিকে মাথা তুলেও তাকায়নি। তাহলে কি করে চিনবে? সকাল সকাল তার গুণধর স্বামীর দৌলতে শ্বশুর শাশুড়িকে তার চেনা হয়েছে। অতঃপর তাদের সাথে নাস্তা করে তাড়াহুড়ায় তাকে ভার্সিটির জন্য বের হতে হয়। এই সংসারে আরও কেউ আছে কি না তার কিছুই শোভা জানে না। ভার্সিটি ছুটি হওয়ার পর মৃদুল তাকে নিয়ে বাড়ি যায়। বাড়ি ফেরার পর ফ্রেশ হয়ে ড্রয়িং রুমে আসতেই দেখা মিলল আরও কয়েকজনের সাথে। শোভাকে দেখে তার শাশুড়ি মাইশা এগিয়ে এসে বলল, এসো বৌমা, তোমাকে আমার বোনের সাথে পরিচয় করিয়ে দিই। কথাটা বলেই মাইশা বৌমাকে নিয়ে গেল সোফার দিকে। সেখানেই বসে আছে মালা। মালাকে দেখে শোভা সালাম দিল। মালা মৃদু হেসে সালামের উত্তর দিয়ে বলল, আমি কিন্তু তোমার একমাত্র খালা শাশুড়ি বৌমা। তোমাকে তোমার শাশুড়ি মায়ের সাথে বিয়ের আগে দেখতে গিয়েছিলাম, কিন্তু তুমি তো চোখ তুলে তাকালেই না। আবার গতকালকেও বিয়ের পর থেকে অজ্ঞান ছিলে, তাই আর পরিচিত হওয়া হয়নি। শোভা সৌজন্যমূলক হেসে বলল, ভালো আছেন আন্টি? আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি। নতুন জায়গায় তোমার কেমন লাগছে? ভালো আন্টি। দেখতে দেখতে সন্ধ্যা গড়িয়ে রাত এলো। শোভা রুমে এসে দেখল মৃদুল ব্যালকানিতে দাঁড়িয়ে কারোর সাথে কথা বলছে। মেয়েটা এদিক সেদিক এক নজর তাকিয়ে নজর ঘুরিয়ে নিল। অতঃপর বিছানা পরিষ্কার করে লাগেজ বের করলো জামা কাপড় গোছানোর জন্য। এই লোকের সাথে সে আর কথাই বলবে না। তাকে ইচ্ছে করে এত কষ্ট দেওয়া হয়েছে, তার শোধ হাড়ে হাড়ে তুলবে। তাই তো মৃদুল অফিস থেকে ফেরার পর সে একবারও রুমে আসেনি। পুরোটা সময় সে ড্রয়িং রুমে শাশুড়ি, খালা শাশুড়ি ও তাদের ছেলে মেয়েদের সাথে কাটিয়েছে। তবে একটা বিষয় ভাবলে তার খুব খারাপ লাগে। মালা আন্টিরা কালকে চলে গেলে সে পুরো বাড়িতে একা হয়ে যাবে। তখন বাড়িতে তারা শাশুড়ি বৌমা ছাড়া আর কেউ থাকবে না। তার এটা ভেবে খুব মন খারাপ হচ্ছে যে তার কোনো ননদ বা দেবর নেই। এসব নিয়ে তো তারা এতক্ষণ গল্প করছিল। এমনকি সে আজকে জানতে পেরেছে মৃদুল আয়ান ভাইয়ার থেকে গুনে গুনে 3 বছরের বড়, আর রিহান ভাইয়ার থেকে 1 বছরের। শোভা প্রথমে বিশ্বাসই করতে চায়নি, কারণ ওদের সব বন্ধুকে একই বয়সের লাগে। পরবর্তীতে মৃদুলের আম্মু জানায় আয়ান ভাইয়ের মায়ের বিয়ের 1 সপ্তাহ পর নাকি মৃদুলের জন্ম। আর ত্রিধার আম্মুর গায়ে হলুদের দিন রাতে রিহানের জন্ম হয়। আর রিহান ভাইয়ের জন্মের 2 দিন পর জানতে পারে আয়ান ভাইয়ের আম্মু প্রেগনেন্ট। এদের 3 বন্ধুর জন্মের হিস্ট্রি শুনে সবার মাথা যেন পেঁচিয়ে গেছে। ওর ভাবনার মাঝে বুঝতে পারল কেউ ওকে পিছন থেকে জড়িয়ে ধরেছে। শোভা ঘাড় ঘুরিয়ে তাকাতে চাইলে মৃদুল চুপ করে একটা চুমু দিয়ে বলল, সরি জান পাখি, আর কতক্ষণ রাগ করে থাকবে? এবার একটু কথা বলো প্লিজ। শোভা মুখ ভার করে মৃদুলের উদ্দেশ্যে বলল, আপনি আমাকে যে কষ্ট দিয়েছেন তার থেকে এটা কিছুই নয়। মৃদুল শোভাকে নিচের দিকে ঘুরিয়ে বলল, সরি বললাম তো। ওর কথায় মেয়েটা কোনো প্রতিক্রিয়া না দেখিয়ে নিচের দিকে চুপ করে তাকিয়ে আছে। সেটা দেখে মৃদুল দোকানে চিমটি দিয়ে বলল, আর জীবনে এমন ভুল হবে না বউ, তোমাকে আর কখনো কষ্ট দিব না। তুমি চাইলে এই মৃদুল মাহবুব সারা জীবন তোমার আঁচল ধরে ঘুরবে। শোভা কিছুক্ষণ থম মেরে দাঁড়িয়ে থেকে ফিক করে হেসে দিল। সেটা দেখে মৃদুলও হেসে ফেলল। শোভা মুচকি হেসে ওকে সরিয়ে দিয়ে বলল, উফ, সরুন তো, হাতের কাজগুলো গুছিয়ে নিতে দিন। মৃদুল ওকে পেছন থেকে জড়িয়ে ধরে বলল, সরে গেলে কি করে হবে? বিয়ে করছি 24 ঘন্টা পার হয়ে গেছে, এখনো বউটাকে ঠিকমতো কাছে পেলাম না। শোভা নিচের দিকে তাকিয়ে বিড়বিড়িয়ে বলল, ঠোঁট কাটা নির্লজ্জ পুরুষ। দেখতে দেখতে কেটে গেল 2টা বছর। সময় যেন সত্যিই অদ্ভুত। কখনো ধীরে ধীরে হাঁটে, কখনো চোখের পলকে পার হয়ে যায়। 2 বছর আগে ছিল নতুন নতুন সম্পর্ক, লাজুক শুরু, চেনা অচেনা মানুষদের নিয়ে দ্বিধা অভিমান, আর কাছের সম্পর্কগুলো ধীরে ধীরে হয়ে উঠেছে গভীর আপন ও অটুট। সেই নতুন সংসারে আনাড়ি মেয়ে ত্রিধা আর আনাড়ি নেই। ত্রিধা এবার ফাইনাল ইয়ারের স্টুডেন্ট, দক্ষ, হাতে লেখাপড়ার পাশাপাশি সংসারও সামলায়। টিয়া এখনও এ বাড়িতে কাজ করে, কিন্তু আহিয়ান তার স্ত্রীর হাতের রান্না খেতে বেশি পছন্দ করে, তাই রান্নার কাজগুলো ত্রিধাই সামলায়। তার আগের ফ্ল্যাটটা চেঞ্জ করে নতুন ফ্ল্যাটে এসেছে। 1 বছর হলো। এই ফ্ল্যাটটায় বড় বড় 3টা বেডরুম, বিশাল ডাইনিং স্পেস, কিচেন, ব্যালকনি সব মিলে পারফেক্ট। এখন আহিয়ান একজন এমবিবিএস ডক্টর। এমবিবিএস শেষ করার পর সে পোস্ট গ্র্যাজুয়েট ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়। নিউরোসার্জারি এর ট্রেনিং শুরু করে। এই ট্রেনিংয়ের সময় তাকে মানুষের ব্রেন, স্পাইনাল কর্ড এবং শরীরের বিভিন্ন পেরিফেরাল নার্ভ সংক্রান্ত জটিল রোগের অপারেশন শেখানো হয়। হাসপাতালে ডিউটি, অপারেশন থিয়েটারে সার্জারি, ট্রেনিং নিয়ে সারাদিন ভীষণ ব্যস্ত থাকে আহিয়ান। 2 বছরে অনেক কিছু পাল্টে গিয়েছে খান বাড়িতেও। ধীরে ধীরে তারাও ছেলেমেয়েদের শোক কাটিয়ে উঠেছেন। মোজাম্মেল খান গত 2 মাস হয়েছে রিটায়ার নিয়েছেন বিজনেস থেকে। যদিও তিনি এত তাড়াতাড়ি যাননি, কিন্তু 2 মাস আগে তার একটা মিনি স্ট্রোক হয়েছিল। তখন 7 দিন হসপিটালে থাকতে হয়েছিল। তারপর থেকেই আবির, তানভীর আদি ওনাকে আর অফিসে যেতে দেয় না। এখন পুরোটা সময় নাতি নাতিদের সাথে আর বড় ভাই আলী আহমদ খানের সাথে গল্প করতে করতে কাটায়।
গত জানুয়ারির 5 তারিখ আদি ও রায়ের দ্বিতীয় সন্তান পৃথিবীর মুখ দেখেছে। আদিবা তো পুতুলের মতো একটা ভাইয়া পেয়ে ভীষণ খুশি। আবির একমাত্র ভাতিজাকে আদর করে নাম দিয়েছেন আব্রাহাম খান। আব্রাহামের বয়স 1 বছর। ছোট ছোট পায়ে দাঁড়িয়ে পাপা পাপা বলা শিখেছে, কিন্তু হাঁটতে পারে না। আদিবার বয়স 7 বছর। সে এখন 2য় শ্রেণীর ছাত্রী। সময়ের সাথে সাথে তার দুষ্টুমির পরিমাণ আরও বেড়েছে। আজকাল পড়তে বসলে নাকি তার খিদে পায়, মাথা ঘুরায়, মাঝে মধ্যে নাকি আবার পেট ব্যথাও করে। আদি বাড়ি ফিরলে রায় এসব নিয়ে অভিযোগের বক্স খুলে বসে। খানবাড়ির সকলের সাথে আগের মতোই মিল, সকলের প্রতি সকলের সেই আগের মতোই টান। খানবাড়ি থেকে অনেকেই আহিয়ানদের বাড়িতে যায়, সকালে যায়, বিকেলে চলে আসে বা রাতে। একবার ত্রিধার ভীষণ জ্বর হয়েছিল, তখন বন্যা গিয়ে কিছুদিন মেয়ের কাছে ছিল। তখন তানভীর আহিয়ানকে অনেক রিকোয়েস্ট করেছিল ত্রিধাকে খানবাড়িতে আসতে দিতে, কিন্তু আহিয়ান রাজি হয়নি। বিয়ের পর থেকে রিহান আহিয়াকে একা এক রাতের জন্যও থাকতে দেয়নি। যখন বেশি মন খারাপ হয়েছে, নিজে সকালে গিয়ে দিয়ে অফিসে গিয়েছে, আবার ফেরার সময় নিজের সাথে করে নিয়ে এসেছে। আবির আদিকে দিয়ে অনেকবার ইনিয়ে বিনিয়ে আহিয়ানকে বাসায় আনার চেষ্টা করেছে, কিন্তু কোনো লাভ হয়নি। আহিয়ান ও ত্রিধার বন্ধুবান্ধবদের অনেকেরই বিয়ে হয়ে গেছে, আবার অনেকে করেনি। অলোকের বাবা জামশেদ সিনিয়র ডাক্তার হওয়া সত্ত্বেও অলোকের কখনো এসবে মন ছিল না। সে এখন বর্তমানে নিজের ছোটোখাটো একটা বিজনেস স্টার্ট করেছে। হঠাৎ করেই পালিয়ে বিয়ে করেছে। ছেলের এমন খামখেয়ালিপনা প্রথমে মানতে না চাইলেও পরবর্তীতে মেনে নেয়। নির্জন এখনও বিয়ে করেনি। কেন জানি বিয়ে নিয়ে বড্ড অনীহা তার। তার আম্মু অনেক মেয়ে দেখেছে, কোনো মেয়েকে পছন্দ হয়নি তার। সে এখন সফটওয়্যার কোম্পানিতে জব করে। রিহান মাঝে মধ্যে মজা করে বলে, দোস্ত, আর কয়েকটা দিন অপেক্ষা কর, আমরা একটা মেয়ে হলে তার শাশুড়িকে বিয়ে করিস। মেয়ের শাশুড়ি হলে তো তোর বেয়ান হবে। একবার ভেবে দেখ তোর কেমিস্ট্রিটা কত সুইট। ওর কথা শুনে সকলেই হাসে। বন্ধু বান্ধবদের কথায়ও কোনো ভাবান্তর হয় না তার। ওর মতে যাকে দেখে ওর চোখ আটকে যাবে তাকেই বিয়ে করবে, প্রয়োজনে জোর করে। এদিকে সজীব, আশিক ও নীলের জীবন আগের মতোই আছে। যদিও মাস ছয়েক আগে নীলের বাড়ি থেকে বিয়ের জন্য চাপ দেওয়া হয়েছিল, কিন্তু নীল রাজি না থাকায় তা আপাতত বন্ধ হয়েছে। তাকে এমবিবিএস পাশ করা পর্যন্ত সময় দিয়েছে পরিবার থেকে। মেহেদি এখনও দেশে ফেরেনি। তার মিশন শেষ হতে নাকি আরও কয়েক মাস লাগবে। কয়েক মাস কথাটা বলতে বলতেই 1.5 বছরের স্থানে 2 বছর পার হয়ে গেছে। ওর দেশে ফেরার আশায় মিসকার বিয়ে আটকে আছে। জুই সেসব নিয়ে রাগ করে গত 1 সপ্তাহ হলো মেহেদির কল রিসিভ করে না। যাই হোক, পরিশেষে সকলের জীবনের গতি ভালোই চলছে। বিকেলের নরম রোদ ধীরে ধীরে ছড়িয়ে পড়েছে জাতীয় স্মৃতিসৌধের বিশাল সবুজ প্রাঙ্গণে। বসন্তের হালকা বাতাসে চারপাশের গাছগুলোর পাতা মৃদু শব্দ তুলে তুলছে। দূরে স্মৃতিসৌধের সুউচ্চ স্থাপত্যটি আকাশের নীল পটভূমিতে যেন আরও গম্ভীর আর মহিমান্বিত হয়ে দাঁড়িয়ে আছে। ঠিক এই সময়ে সেখানে এসে পৌঁছেছে আহিয়ান, ত্রিধা, রিহান আর আহিয়া। গাড়ি থেকে নামতেই বসন্তের সেই মৃদুমন্দ বাতাস চারজনের গায়ে এসে আলতো করে ছুঁয়ে গেল, যেন প্রকৃতিও আজ তাদেরকে স্বাগত জানাচ্ছে। আহিয়া ও ত্রিধা দুজনেই আজকে বাসন্তী রঙের শাড়ি পরেছে। এই আগুন ভরা ফাগুনে দুই বসন্ত কন্যাকে দেখে চোখ ফেরানো দায়। আহিয়ান ও রিহান তারা কেউই আজকে বাইক নিয়ে আসেনি। আহিয়ার সেফটির কথা ভেবে রিহানের গাড়ি করেই সকলে এসেছে। ত্রিধা লম্বা চুলগুলো খুলে রাখলেও আহিয়া ম্যাচিং হিসাব পেতেছে। দুজনের হাতেই লাল ও বাসন্তী কম্বিনেশনে রেশমি চুড়ি। রিহান ও আহিয়া বেলা 11টার দিকে বক্সিবাজারে আহিয়ানের বাড়িতে এসেছে। দুপুরে সবাই একসাথে লাঞ্চ করার সময় আহিয়ান জানালো তারা সবাই একসাথে ঘুরতে যাবে। তখন ত্রিধা বলল সে সাভার স্মৃতিসৌধে যেতে চায়। সেখানে তার আগে কখনো যাওয়া হয়নি, তবে বন্ধুদের কাছ থেকে শুনেছে জায়গাটা নাকি ভীষণ সুন্দর। ওর কথার সাথে সকলেই রাজি হয়ে যায়, কিন্তু সমস্যা মাত্র অন্য জায়গায়। হঠাৎ করে আহিয়ার কি হলো কে জানে, বায়না ধরে বসে রইল সে আর ত্রিধা আজকে শাড়ি পরে বসন্ত বিলাস করবে, আর ছেলেরা পরবে সাদা অথবা বাসন্তী রঙের পাঞ্জাবি। রিহান আহিয়াকে অনেক বোঝানোর চেষ্টা করেছে এ সময় শাড়ি পরা ঠিক হবে না, যে কোনো সময় হুজুর খেয়ে পড়ে যেতে পারে, কিন্তু মেয়েটা শুনলে তো। তাছাড়া আজকাল রিহানের হয়েছে যত জ্বালা, আগে কিছু বললে মেয়েটা কেঁদে ভাসায়। রিহান তো মাঝে মাঝে বউয়ের মুড সুইং কখন হয় কিছু বুঝতেই পারে না। কি আর করার, অবশেষে বউয়ের জোড়াজুড়িতে তাকে রাজি হতেই হলো। সবুজ ঘাসের ওপর দিয়ে ধীরে ধীরে হাঁটছে তারা। চারপাশে ছড়িয়ে আছে শান্ত এক পরিবেশ। কেউ ছবি তুলছে, কেউ নীরবে দাঁড়িয়ে স্মৃতিসৌধের দিকে তাকিয়ে আছে। মাঝে মাঝে দূর থেকে ভেসে আসছে পাখির ডাক। আয়া শাড়ির আঁচলটা একটু আঁকড়ে নিল। বাতাসে তার হিজাবের পেছনের অংশটা এলোমেলো হয়ে উঠছে। পাশে হাঁটতে হাঁটতে রিহান মুচকি এসে বলল, দেখেছো আহিয়া পাখি, জায়গাটা কত সুন্দর। আহিয়া খুশি মনে মাথা নেড়ে বলল, হ্যাঁ জানেন রিহান, আজকে আমার অনেক ভালো লাগছে। ওর কথা শুনে রিহানের মনটাও যেন খুশিতে ছেয়ে গেল। সে আহিয়ার হাত ধরে সামনের দিকে হাঁটছে, আর আহিয়া আশেপাশের ফুটন্ত অসংখ্য ফুলগুলোকে দেখছে। ওদের একটু সামনে হাঁটছে আহিয়ান ও ত্রিধা। ত্রিধা চারপাশের সবুজ প্রান্তরার বিশাল স্মৃতিসৌধের দিকে তাকিয়ে মুগ্ধ হয়ে আছে। আহিয়ান পাশ থেকে তাকিয়ে মুচকি হেসে বলল, কি হলো, এত চুপ করে আছো কেন? ত্রিধা ধীরে ধীরে বলল, জায়গাটা খুব সুন্দর, পুরো পরিবেশটা যেন মুহূর্তেই মনটাকে ভালো করে দেয়।
আয়ান কিছু না বলে শুধু মাথা নাড়ল। বসন্তে সেই নরম বাতাস আবারও চারজনের গায়ে এসে লাগলো। বিকেলের আলো ধীরে ধীরে নরম হয়ে আসছে, আর তারা চারজন নিজেদের মতো হাঁটতে হাঁটতে এগিয়ে যাচ্ছে সেই ইতিহাসের নীরব সাক্ষী স্মৃতিসৌধের দিকে। আয়ান ত্রিধার নরম হাতটি নিজের মুঠোবন্দি করে হাঁটতে হাঁটতে কয়েকবার আর চোখে দেখল বউটাকে আজকে পুরো বসন্ত কন্যা লাগছে। ফর্সা শরীরে বাসন্তী রঙের শাড়িটা বেশ মানিয়েছে ত্রিধাকে। দুহাত ভর্তি ম্যাচিং চুড়ি, খোলা চুলগুলো ফাল্গুনের হাওয়ায় মৃদু মৃদু দুলছে, সেই সাথে দুলছে এই বসন্তকন্যার শাড়ির আঁচল। চেহারায় খুব বেশি সাজ নেই, তবে মায়াবী দু চোখে গাঢ় করে কাঁচল আঁকা, কপালে ছোট্ট একটা কালো টিপ, আর ঠোঁটের রেড লিপস্টিক, সব মিলিয়ে এক অসম্ভব মায়াবতী সে। ওর ভাবনার মাঝেই হাতে অনেকগুলো ফুল ও ফুলের মালা নিয়ে একটা ছোট্ট মেয়ে এসে পড়ল। স্যার, একটা ফুল নেবেন? আয়ান ত্রিধার দিক থেকে নজর ঘুরিয়ে মেয়েটির দিকে তাকালো। তার হাতের বালতিতে রং বেরঙের অনেক ফুল, তাছাড়া হাতের কবজিতে ঝোলানো গাঁদা, গোলাপ ও রজনীগন্ধা ফুলের মালা। ত্রিধা মনোযোগ দৃষ্টিতে প্রতিটা ফুল দেখছে। সত্যি বলতে সে এখানে এসে স্পিচলেস হয়ে গেছে। বিকেলের পরিবেশের সাথে এই জায়গাটা একদম পারফেক্ট। মেয়েটা ফুলের দাম নিয়ে চলে যেতেই ওর ধ্যান ভাঙল। তখনই লক্ষ্য করলো আহেন ভাই যত্ন সহকারে তার পা হাতে গাঁদা ও গোলাপ ফুলের কম্বিনেশনে অসম্ভব সুন্দর একটা মালা বেঁধে দিচ্ছে। ত্রিধা বেশ অবাক হয়েছে। সত্যি বলতে মালাটা এত সুন্দর যা ভাষায় প্রকাশ করার মতো না। দুইটা গাঁদা ফুল ও একটা গোলাপ, আবার দুইটা গাঁদা ফুল ও একটা গোলাপ, এভাবেই বানানো হয়েছে পুরো মালাটি, যার কারণে হলুদ ও লালের কম্বিনেশনে হাতের চুড়ির সাথে বেশ মানিয়েছে। আয়ান ফুলের মালাটি পরিয়ে দিয়ে হালকা ঝুঁকে ত্রিধার হাতে উষ্ণ ঠোঁটের স্পর্শ দিয়ে বলল, ইউ লুক সো বিউটিফুল, জাস্ট লাইক অ্যান এঞ্জেল, অ্যান্ড আই এম হোপলেসলি অ্যাডিক্টেড টু ইউ। ত্রিধা লাজুক হেসে বলল, কি করছেন? আশপাশে লোকজন আছে। আয়ান মৃদু হেসে ত্রিধার হাত ধরে হাঁটছে। হঠাৎ একটা বড় কৃষ্ণচূড়া গাছ দেখে ত্রিধা ছুটে গেল সেদিকে। পুরো গাছটা ফুলে ফুলে লাল হয়ে আছে। ত্রিধার বাচ্চামি দেখে আয়ান মৃদু হেসে হাঁটল পিছু পিছু। ত্রিধার ঠোঁটে হাসি ফুটিয়ে গাছের ফুলের দিকে তাকিয়ে আছে। তখনই আয়ান নিচু ডাল থেকে একটা কৃষ্ণচূড়া ফুল ছিঁড়ে মেয়েটার কানে গুঁজে দিয়ে ধীরে বলল, ভালোবাসি তোকে, আমার সকল ভালোবাসা দিয়ে। ত্রিধা লাজুক হেসে ছোট্ট করে বলল, আমিও। অতপর আহিয়ান ওকে আবারও বলল, সুন্দর করে দাঁড়া, কয়েকটা ছবি তুলে দিই। ত্রিধা তাই করল। বিভিন্ন স্টাইলে দাঁড়ালো, আর আহিয়ান ফটাফট কয়েকটা ছবি তুলে দিল। এদিকে রিহান আহিয়াকে নিয়ে ধীরে ধীরে হাঁটছে। হঠাৎ করে আহিয়া দূর থেকে আঙুল দিয়ে কিছু দেখিয়ে বলল, রিহান চলুন আমরা সেদিকে যাই। রিহান আহিয়ার ইশারা বরাবর তাকিয়ে দেখল বড় বড় কয়েকটা গাছে জারুল ফুল ফুটে আছে। এই পাশের গাছগুলোতে সব ফুল বেগুনি, আর অন্য পাশের গাছগুলোতে সব ফুল সাদা। রিহান আহিয়াকে নিয়ে সেখানে গেল। আশেপাশে অসংখ্য ছেলে মেয়ে ভিড় জমিয়ে ছবি তুলছে। রিহান খুব খেয়াল রাখছে আহিয়ার প্রতি। হঠাৎই তারা লক্ষ্য করল আকাশ কালো মেঘে ছেয়ে আসছে। হয়তো বছরের প্রথম বৃষ্টিটা আজই হবে। সে সঙ্গে সঙ্গে পকেট থেকে ফোন বের করলো আয়ানকে কল দেওয়ার জন্য। কিন্তু এর মাঝে আয়ানের কল এলো তার ফোনে। সে কল রিসিভ করতেই শুনল আয়ান বলছে, তোরা কোথায় আছিস? তাড়াতাড়ি আহিয়াকে নিয়ে গেটে আয়, বৃষ্টি নামবে মনে হয়। রিহান ছোট্ট করে জবাব দিল, আসছি। মুহূর্তে চারিদিকে হাওয়ার তীব্রতা বেড়েছে। শুকনো পাতাগুলো এলোমেলো উঠছে। আহিয়ান ও ত্রিধা গাড়ির সামনে আসতে পারলেও রিহান ও আহিয়া এখনও আসেনি। সেটা দেখে আহিয়ান ত্রিধাকে গাড়ির ভেতর বসিয়ে রেখে আবারও ভেতরে ঢুকলো ওদেরকে খুঁজতে। ইতিমধ্যে পুরো স্মৃতিসৌধ প্রাঙ্গণ খালি হয়ে গেছে। সবাই যার যার মতো বৃষ্টির আঘাত পেতেই বাড়ি ফিরে যাচ্ছে। আহিয়ান কয়েক কদম এগিয়ে যেতে লক্ষ্য করলো একটু দূরে রিহান ধীরে ধীরে আহিয়াকে ধরে নিয়ে আসছে। এর মাঝে বৃষ্টির বড় বড় ফোঁটা পড়ছে। অবশেষে বেশি বৃষ্টিতে ভেজার আগেই তারা চারজন গাড়িতে বসল। রিহান আহিয়ার সাথে পেছনে বসেছে, আর আহিয়ান ড্রাইভিং করছে এবং ত্রিধা তার পাশে। রাস্তায় জ্যাম না থাকার কারণে 1 ঘন্টার মধ্যে তারা বাড়ি ফিরে এলো। তাই পুরোটা সময় ত্রিধা ও আহিয়া স্মৃতিসৌধ চত্বর নিয়ে হাসি আনন্দ খুনসুটি করছে। যেহেতু বৃষ্টির কারণে তারা কিছুই খেতে পারেনি, তাই আহিয়ান আসার সময় ত্রিধা ও আহিয়ার জন্য ফুচকা ও আইসক্রিম নিয়ে এসেছে। ত্রিধা আজকে ভীষণ খুশি। সচরাচর আহিয়ান হসপিটাল থেকে রাতে বাড়ি ফিরে, যার কারণে সন্ধ্যার টাইমটা সে বাড়িতে একাই থাকে। কিন্তু আজকে চারজন মিলে আড্ডাটা বেশ ভালোই জমিয়েছে। বাইরে বৃষ্টি হচ্ছে, এর মাঝে ওদের চারজনের আড্ডার সঙ্গে হয়েছে কফি, পাকোড়া ও নুডলস। রেহান ও আহিয়া ত্রিধার রান্না খেয়ে বরাবরই প্রশংসা করে। সেই সাথে ওদের আড্ডা জমে উঠল ফুচকা খাওয়ার মাধ্যমে। তবে আহিয়ান সকলের মন রক্ষা করার জন্য একটা ফুচকা মুখে নিয়েছে। সে কেন জানি ফুচকাটা খেতে পারে না। ত্রিধা ও ভাইয়াকে পেয়ে আহিয়ার নিজেও খুশি। এর মাঝে ত্রিধার ফোনটা বেজে উঠল। ত্রিধা সেন্টার টেবিল থেকে ফোন হাতে নিয়ে দেখল বড় দাদু কল দিয়েছে। ত্রিধা হাসি মুখে রিসিভ করতে স্ক্রিনে ভেসে উঠল বড় দাদু ও আদিবার মুখ। আদিবা বোনকে দেখে উচ্ছ্বাসিত হয়ে পড়ল। কেমন আছে ছোট আপু? ত্রিধা শুরুতেই বড় দাদুকে সালাম দিল, অতঃপর আদিবার উদ্দেশ্যে বলল, আমি ভালো আছি পাকা বুড়ি, তুই কেমন আছিস? আদিবা হেসে বলল, আমিও ভালো আছি।
তখনই ত্রিধা ফোনের ক্যামেরা ঘুরিয়ে রিহান ও আহিয়াকে দেখিয়ে বলল, দেখ আমাদের বাড়ি থেকে এসেছে। আদিবা চোখ গোল গোল করে তাকিয়ে আশ্চর্যের সাথে বড় আপু ও রিহান ভাইকে দেখল। অতঃপর চেঁচিয়ে নিজের মাকে ডাকল, মাম্মাম। মেয়ের এমন হঠাৎ চিৎকারে রায় কিচেন থেকে দৌড়ে এলো। তৎক্ষণাৎ আদিবা ফোনে আহিয়া ও রিহানকে দেখিয়ে বলল, বড় আপু ছোট আপুদের বাড়িতে গেছে, আমিও যাব, পাপ্পাকে বলো আমাকে এখনই দিয়ে আসতে। ত্রিধা জানতো এমনটাই হবে, তবুও তার ভালো লাগে আদিবাকে কাঁদাতে। আদিবার অবস্থা দেখে রিহান, আহিয়ান ও ত্রিধা মিটমিট হাসছে। পাশের সোফায় বসেছিল মোজামেল খান, ইকবাল খান। ইকবাল খান আব্রাহামকে নিয়ে খেলছে। এর মাঝে আদিবার কান্নাকাটি শুনে সেদিকে তাকালো। আবির আর তানভীর কোথায় যাওয়ার জন্য বের হচ্ছিল। তারা সিঁড়ি দিয়ে নামতেই আদিবার দৌড়ে গিয়ে বড় বাবাকে বলল, বড় বাবা, আমি ছোট আপুর বাড়িতে যাব, সেখানে রিহান ভাইয়া ও বড় আপু এসেছে। আবির চুপ করে রইল। এ বিষয়ে সত্যিই তার কিছু বলার নেই। আদিবা যদি আহিয়ানের বাড়িতে ছাড়া অন্য কোথাও যেতে চাইতো তাহলে সে নিজেই নিয়ে যেত, কিন্তু এখানে নিয়ে যাওয়া তার সাধ্যের বাইরে। ভাইয়ের অবস্থা বুঝতে পেরে তানভীর এগিয়ে এসে আদিবাকে বলল, আমি তোমাকে নিয়ে যাব মামুনি, তবে আজকে না। তোমার বড় অপু কয়েকদিন সেখানে থাকবে, এর মাঝে আমি সময় করে তোমাকে দিয়ে আসবো। কিন্তু মেজো বাবার কথায় আদিবার অশান্ত মন কিছুতেই শান্ত হচ্ছে না। সে ছুটে গেল আবারও ফোনের কাছে। ইতিমধ্যে ফোন হাতে মেঘ ওদের সকলের সাথে কথা বলছে। আদিবা ফোন নিয়ে আহিয়ানের উদ্দেশ্যে বলল, ভাইয়া তুমি আমাকে নিয়ে যাও প্লিজ। এবার ত্রিধার হাত থেকে ফোনটা আহিয়ান নিয়ে বলল, আগামীকাল তোর স্কুল নেই? আদিবা কাঁদতে কাঁদতে বলল, প্লিজ ভাইয়া, একদিন স্কুল মিস দিলে কিছু হবে না। পাশ থেকে রায় আদিবার কান টেনে ধরে আহিয়ানের উদ্দেশ্যে বলল, মোটেও না আহিয়ান, তুমি এই বুড়ির কথায় কান দিও না। এই মেয়ে স্কুল ফাঁকি দিতে পারলেই বাঁচে। এবার আহিয়ান হেসে বলল, কাকিমণি, তুমি বললে না হয় বৃষ্টি কমলে আমি ওকে নিয়ে আসতাম। মোটেও না আহিয়ান। কিন্তু পাশ থেকে আদিবা কেঁদে কেটে পুরো বাড়িটাকে মাথায় তুলে ফেলেছে। মেয়ের কান্না শুনে ড্রয়িং রুমে এসেছে আদি। এসে এই অবস্থা দেখে সে নিজে বলল, ওকে যেতে দাও রায়, আগামীকাল অফিস থেকে ফেরার সময় আমি না হয় নিয়ে আসবো। আদিবা খুশিতে এক চিৎকার দিয়ে উঠল। সেটা দেখে সকলেই হাসল। আবির বাইরে বের হয়ে যাচ্ছিল, কিন্তু ছেলেমেয়েদের কথা শুনে সোফায় বসে ফোন স্ক্রল করছে। সামনাসামনি ছেলের কণ্ঠ শোনা হয় না অনেকদিন হয়ে গিয়েছে। সে কখনো ভাবতে পারেনি তার ছেলেটা তার চেয়েও বেশি ঘাড়তাড়া হবে। একে একে ওদের চারজনের সাথে খানবাড়ির সকলেই কথা বলল। ত্রিধা ও আহিয়া আব্রাহামের সাথে কথা বলছে। আব্রাহাম মুখে কিছু বলতে না পারলেও বোনদের সে ভালোভাবেই চেনে। ভিডিও কলে আপুদের সাথে তার দেখা হয়েছে অনেকবার। ছোট ছোট হাত পা নাড়িয়ে সে সারাক্ষণ চেষ্টা করে ফোনের স্ক্রিনে থাকা আপুদের ধরতে। রাত 8টার দিকে বৃষ্টি কমতে রিহান ও আহিয়ান এলো খানবাড়ির সামনে। আহিয়ান গাড়িতেই বসে রইল আর রিহান ভেতরে প্রবেশ করে আদিবাকে নিয়ে আসলো। আদিবার সাথে সাথে পুরো খানবাড়ির সদস্যরা চলে এসেছে বাড়ির প্রধান গেটে। তারা ছেলেকে অনেকবার বলেছে বাড়ির ভেতরে যেতে, কিন্তু আহিয়ান যায়নি। অবশেষে আবারও একবার খানবাড়ির মানুষজন বাজে ছেলেকে বিদায় জানালো। ঘড়ির কাঁটার টিকটিক শব্দ জানান দিচ্ছে রাত 12টা বাজে। আজকে যেন শব্দটা একটু জোরে বাজছে। ত্রিধার সাথে ঘুমিয়ে আছে আদিবা। মেয়েটা পাশে তাকিয়ে দেখলো আহিয়ান ভাই এখনও রুমে আসেনি। মানুষটা এখনও পাশের ল্যাবে কাজ করছে। ত্রিধা শাড়ির আঁচলটা ঠিক করে চুলগুলো হাত খোপা করলো। অতপর বিছানা থেকে নামতে নামতে ভাবলো আজকে আহিয়ান ভাইয়ের সাথে সে খুব রাগ করবে। মানুষটা তাকে একা রেখে ল্যাবে কি করে? যদিও আহিয়ানের ল্যাব ত্রিধার বেডরুমের পাশে রুম, কিন্তু তবুও আহিয়ান ভাই সেখানে কাউকে প্রবেশ করতে দেয় না। ত্রিধার তো মাঝে মাঝে মনে হয় মানুষটা আরেকটা বিয়ে করে সেখানে বউ লুকিয়ে রেখেছে। মেয়েটা মনে মনে রাগ নিয়ে বেডরুমের চাপানো দরজাটা খুলল। হঠাৎই উপর থেকে কতগুলো গাঁদা ও গোলাপ ফুলের পাপড়ি তার গায়ে এসে পড়ল। ত্রিধা কিছু বুঝে ওঠার আগেই সামনে থেকে আহিয়া, রিহান ও আহিয়ানের কণ্ঠ ভেসে এলো, হ্যাপি বার্থডে ত্রিধা। সেই সাথে রিহান কতগুলো বেলুন ফাটালো। মুহূর্তেই পুরো ঘর যেন আনন্দে ভরে উঠেছে। ত্রিধা অবাক হয়ে তাকিয়ে আছে সামনে। আজকে যে মার্চের 16 তারিখ তার তো মনে ছিল না। এত শব্দে আদিবাও ঘুমো ঘুমো চোখে এসে দাঁড়িয়েছে ত্রিধার পাশে। আদিবা ও ত্রিধা দুজনের মুখে আশ্চর্যের ছাপ। আহিয়া এগিয়ে এসে তাকে আলদা করে জড়িয়ে ধরে বলল, মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। ত্রিধা মুচকে এসে বলল, থ্যাংক ইউ আপু। এতক্ষণ সকলের কথার শব্দে ত্রিধা ভিডিও কলে থাকা খান পরিবারকে লক্ষ্যই করেনি। আচমকা আহিয়ান ভাইয়ের হাতে ফোনে ভিডিও কলে সবাইকে দেখে মেয়েটা খানিকটা আশ্চর্য হলো। অতঃপর ফোনটা নিজের হাতে নিয়ে সকলের সাথে কথা বলল। ধীরে ধীরে খান পরিবারের সবাই ত্রিধাকে বার্থডে উইশ করল। দীর্ঘক্ষণ সকলের সাথে কথা বলার পর ত্রিধা কল কেটে দিতে আহিয়ান ধীরে ধীরে ওর দিকে এগিয়ে গেল। তার চোখে ছিল অদ্ভুত এক শান্ত আত্মবিশ্বাস, ঠোঁটের কোণে হালকা হাসি। ত্রিধার সামনে এসে থামতেই সে আঙুল ঘোরাতে ঘোরাতে একটা স্লিক কারকে ফ্লপ তুলে ধরল। অতঃপর নিম্ন স্বরে বলল, হ্যাপি বার্থডে মিসেস আরিফা খান ত্রিধা। কথাগুলো বলার ভঙ্গিটা ছিল অদ্ভুত রকমের গভীর, যেন শুধু একটা শুভেচ্ছা নয়, তার ভেতরে লুকিয়ে আছে হাজারো না বলা অনুভূতি। ত্রিধা কিছুটা অবাক হয়ে তাকিয়ে রইল ওর দিকে। সচরাচর তাকে এই নামে কেউ ডাকে না।
আরিবা খান ত্রিধা নামটা শুধুমাত্র স্কুল কলেজের সার্টিফিকেটের সীমাবদ্ধ। ছোটবেলা থেকে সে সবার মুখে ত্রিধা নামটাই শুনতে অভ্যস্ত। তবে আজ কেন জানি আয়ান ভাইয়ের মুখে আরিবা নামটা শুনতে খুব ভালো লাগলো। আয়ান আরেকটু এগিয়ে এসে চাবিটা ওর হাতে ধরিয়ে দিয়ে মৃদু স্বরে বলল, এটা তোমার জন্য। চারপাশের শব্দ যেন মুহূর্তেই থেমে গেল। শুধু দুজন মানুষের মাঝখানে তৈরি হলো এক নীরব অথচ গভীর অনুভূতির সেতু। ত্রিধা কণ্ঠে গভীরতা ঢেলে ছোট্ট করে জিজ্ঞেস করল, আমার? মেয়েটার চোখে মুখে এক আকাশ আশ্চর্যবোধ। ওর অবস্থা দেখে রিহান ও আহিয়া মিটিমিটি হাসছে। আহিয়ান গাড়ির চাবিটা ত্রিধার হাতে ধরিয়ে দিয়ে বলল, আমার ম্যাডামের 22তম জন্মদিনে ছোট্ট একটা গিফট। ত্রিধা খানিকক্ষণ হতভম্ব হয়ে তাকিয়ে রইল। মেইন ডোর খুলে সিঁড়ি দিয়ে দৌড় লাগালো নিচতলার পার্কিংয়ের দিকে। ওর অবস্থা দেখে সকলে হেসে দিল, তবে আহিয়ান মুচকি হেসে হাঁটল ওর পিছু পিছু। আর কেউ না জানুক, সে তো জানে তার বউটার কার ড্রাইভিংয়ের কত শখ। ত্রিধা ছোটবেলায় খেলনা গাড়ি দিয়ে খেলার সময় ওর পাপাকে বহুবার বলেছে, পাপা, আমি যখন বড় হব তুমি আমাকে একটা সত্যিকারের গাড়ি কিনে দেবে, আমি সেটা দিয়ে সারা শহর ঘুরব। কিন্তু হঠাৎ করে কি থেকে কী হয়ে গেল, আজ সে ফ্যামিলি থেকে কত দূরে। তবে আহিয়ান তার কোনো ইচ্ছেই অপূর্ণ রাখতে চায় না। আহিয়া ত্রিধাকে বারবার পিছু ডেকে বলল, আস্তে যা, পড়ে যাবি। কিন্তু মেয়েটা শুনলে তো। ওদের পিছু পিছু আদিবা যেতে চাইলে রিহান ওকে টেনে ধরে বলল, আরে ছোট শালিকা, কই যান? আদিবা খুশিতে গদমদ হয়ে বলল, আমিও নিচে যাব আপুর কার দেখতে। রিহান ওকে আটকে বলল, তুমি সকালে দেখবে, এখন চলো, তুমি আমাদের সাথে ঘুমাবে। আদিবা যেতে না চাইলেও আহিয়া ওকে বুঝিয়ে আবারও ঘুম পাড়াতে নিয়ে যায়। এদিকে ত্রিধা পার্কিংয়ে এসে নতুন কালো চকচকে একটা গাড়ি দেখে খুশিতে আত্মহারা। খুশিতে যেন মেয়েটার দু চোখে পানি পড়ছে। আহিয়ান ওর কাছে এসে চোখের পানি মুছে দিয়ে জিজ্ঞেস করল, পছন্দ হয়নি? ত্রিধা খুশিতে আহিয়ানকে আলিঙ্গন করে বলল, ভীষণ পছন্দ হয়েছে, থ্যাংক ইউ সো মাচ। আহিয়ান মৃদু হেসে অর্ধাঙ্গিনীর কপালে ঠোঁটের উষ্ণ স্পর্শ দিয়ে বলল, লেটস টেক এ লং ড্রাইভ। ত্রিধা মুচকি হেসে গাড়ি ড্রাইভিং সিটে গিয়ে বসল। আয়ান বসল তার পাশের সিটে। মেয়েটার ভেতর আজ এক অন্যরকম উত্তেজনা কাজ করছে। এতদিন বাবা চাচাদের গাড়িতে অনেক চড়েছে, কিন্তু আজকে স্বামীর গিফট করা গাড়ি ড্রাইভিং করতে এক অন্যরকম অনুভূতির ঢেউ খেলে যাচ্ছে হৃদয়ে। গাড়ির ফাংশন দিয়ে সিকিউরিটি গেট খুলে দিল। মুহূর্তেই তমসায় ঘেরা রাতে পুরনো ঢাকার আঁকাবাঁকা নির্জন রাস্তায় হারিয়ে গেল ওদের গাড়িটি। রিহান ও আহিয়া ব্যালকনিতে দাঁড়িয়ে এতক্ষণ মনোযোগী দৃষ্টিতে সেই দৃশ্য দেখছিল। আচমকা রিহান হাঁটু করে বসে আহিয়ার পেটে আলতো করে কর্ণপাত করে বলল, প্রিন্সেস ও প্রিন্স, ক্যান ইউ হিয়ার মি? রিহানের কাণ্ড দেখে আহিয়া মিটিমিটি হাসছে। সে হাসি চেপে ছেলেটার উদ্দেশ্যে বলল, কি বলল আপনার প্রিন্সেস? রিহান চোখ তুলে আহিয়ার দিকে তাকিয়ে বলল, সে পাপার কথা শুনতে পাচ্ছে, সেটাই আমাকে জানাচ্ছে। কথা শেষ করে রিহান আবারও অনাগত সন্তানদের উদ্দেশ্যে বলল, তুমি তাড়াতাড়ি আমাদের কাছে চলে এসো প্রিন্সেস, তারপর তোমাকে নিয়ে বাবা মা লং ড্রাইভে যাব। সেই পর্যন্ত তুমি কিন্তু মাম্মাকে একটুও কষ্ট দেবে না। বাবা কিন্তু তোমার মাম্মাকে অনেক ভালোবাসে, সে কষ্ট পেলে বাবা তোমার সাথে খুব রাগ করব। মুহূর্তেই আহিয়া মৃদু ব্যথায় চোখ মুখ কুঁচকে নিল। ওরা দুজনেই বুঝলো বেবি নড়াচড়া করছে। রিহান খুশিতে আত্মহারা হয়ে আহিয়াকে বুকে আগলে ধরে বলল, দেখেছো আহিয়া পাখি, প্রিন্সেস আমাদের কথা শুনতে পাচ্ছে। রিহানের খুশি দেখে আহিয়া নিজেও হাসল। সময় গড়িয়ে রাত বাড়ছে। আহিয়ান ও ত্রিধা মধ্যরাতে শুনশান নীরবতার মাঝে অনেকটা রাস্তা ঘোরাঘুরি করছে। পুরোটা সময় ত্রিধা নিজেই ড্রাইভিং করেছে। আহিয়ান মাঝে মাঝে তাকে গাইডলাইন দিচ্ছিল। হঠাৎ করেই কি হলো কে জানে, আহিয়ান ত্রিধার উদ্দেশ্যে বলল, তুমি কি আমার সাথে আর ভার্সিটিতে যাবে না? ত্রিধা বুঝতে না পেরে ভ্রু কুঁচকে বলল, যাব না কেন? না মানে, আমি তো বাইকে কমফোর্টেবল, কিন্তু এখন তো তোমার নিজের গাড়ি আছে, তাহলে কি তুমি আমার সাথে আর বাইকে যাবে? ত্রিধা আহিয়ানের দিকে তাকিয়ে মুচকে হাসল। অতঃপর স্টিয়ারিংয়ে হাত ঘোরাতে ঘোরাতে বলল, আপনি বাইকে কমফোর্টেবল আর আমি কমফোর্টেবল আপনাতে। আহিয়ানের ঠোঁটে বিশ্বজয়ের হাসি। সেটা দেখে ত্রিধা নিজেও হাসল। রাত 3টা ছুঁই ছুঁই। আকাশের পূর্ণচন্দ্রা মিলিয়ে যাচ্ছে মেঘের আড়ালে। যদিও সন্ধ্যা রাতে বৃষ্টি হয়েছিল, কিন্তু তারপর থেকে আকাশ পরিষ্কার ছিল। এখন আবার শেষ রাতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে। আকাশের অবস্থা খারাপ দেখে আহিয়ান জানালো সে ড্রাইভিং করতে চায়, তাদের তাড়াতাড়ি বাড়ি ফেরা উচিত। কিন্তু ত্রিধা বলল সে নিজেই যাচ্ছে। কিন্তু ওদের কথার মাঝে মাঝে ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হলো। তখন তারা হাতির ঝিলায়। ধীরে ধীরে বৃষ্টির পরিমাণ বাড়ছে। গভীর রাত থাকায় রাস্তায় তেমন একটা গাড়ি নেই। দীর্ঘক্ষণ পর দু একটা গাড়ি যাতায়াত করতে দেখা যাচ্ছে। ত্রিধা হঠাৎ গাড়ি সাইড করলো। সেটা দেখে আয়ান কিছু বলার আগেই মেয়েটা ডোর খুলে বৃষ্টির মধ্যে বেরিয়ে পড়ল রাস্তায়। আয়ান বাধা দিতে বারবার পিছু ডাকলো, কিন্তু মেয়েটা তার কথা শুনলে তো। ইতিমধ্যে ত্রিধা খোলা আকাশের নিচে বৃষ্টির মধ্যে দুহাত প্রসারিত করে দাঁড়িয়ে আছে।
বৃষ্টি কণাগুলো যেন মুহূর্তে মেয়েটাকে ভিজিয়ে দিয়ে গেল। হালকা গোলাপি রঙের শাড়ি এবং ভেজা চুলগুলো তার মসৃণ ফর্সা ত্বকে লেপ্টে আছে। ঘন ঘন বিদ্যুৎ চমকানোর আলোতে আয়ান মহাচ্ছন্ন দৃষ্টিতে তাকিয়ে দেখল সেই দৃশ্য। কিন্তু কিছুক্ষণের মধ্যেই ছেলেটার বড্ড হিংসে হলো বৃষ্টি কণাগুলোর উপর। মনে হচ্ছে সে ব্যতীত অন্য কেউ তার পরিটাকে ছুঁয়ে দিচ্ছে। ভাবনাগুলো মাথায় আসতেই আয়ান গাড়ি থেকে নেমে ত্রিধার কাছাকাছি এগিয়ে গেল। ইতিমধ্যে আয়ান নিজেও ভিজে একাকার। কপালে পড়া ভেজা চুলগুলো থেকে টুপটাপ পানি পড়ছে। ফর্সা শরীরে কালো শার্টটা লেপ্টে আছে। শক্তপোক্ত জিম করা পেটানো শরীরটা শার্টের উপর দিয়ে স্পষ্ট। সে পকেটে দু হাত গুজে ধীর পায়ে এগিয়ে যাচ্ছে ত্রিধার দিকে। এদিকে ত্রিধা মনের আনন্দে বৃষ্টি উপভোগ করছে আর গুনগুনিয়ে গান গাইছে। ও আগে কত বৃষ্টি যে দেখেছি শ্রাবণে, জাগেনি তো এত আশা ভালোবাসায় মনে। হঠাৎই পিছন থেকে এসে আহিয়ান ওকে পাজা কোলে তুলে গিয়ে উঠল। সেই বৃষ্টি ভেজা পায়ে সামনে এলে হায় ফোটে কামিনী, আজ ভিজতে ভালো লাগে শূন্য মনে জাগে প্রেমের কাহিনী। আয়ান ভাইয়ের কণ্ঠে মাদকতাপূর্ণ লাইন দুটি শুনে ত্রিধা যেন ঘোরের মধ্যে ছিল, কিন্তু আচমকাই লক্ষ্য করল আয়ান ভাই তাকে গাড়ির ভেতরে এনে বসিয়ে দিয়েছে। ত্রিধার সমস্ত রোমাঞ্চকর অনুভূতির দফারফা হয়ে গেল এক মুহূর্তে। সে গাল ফুলিয়ে আয়ানের উদ্দেশ্যে বলল, আমি আরেকটু ভিজতে চাই প্লিজ। আয়ান মেয়েটার সিট বেল্ট বেঁধে দিতে দিতে বলল, আমি চাই না আমি ব্যতীত অন্য কেউ তোমাকে স্পর্শ করুক। ত্রিধা অবাক কণ্ঠে বলল, আপনি এখানে অন্য কেউ কাকে দেখছেন? পুরো রাস্তা তো ফাঁকা। ছেলেটা এবার ড্রাইভিংয়ে মনোযোগ রেখেই ভাবলেশীন জবাব দিল, বৃষ্টিগুলো বড্ড বেহায়া। মুহূর্তেই ত্রিধা হতবাক হয়ে গেল। এই লোক হিংসুটে সে জানে, কিন্তু বৃষ্টিকেও হিংসা করবে সেটা মোটেও সে বুঝতে পারেনি। ত্রিধা কিঞ্চিত অভিমানী কণ্ঠে বলল, এত হিংসুটে কেন আপনি? আয়ান সামনে তাকিয়ে স্টিয়ারিং ঘোরাতে ঘোরাতে বলল, বৃষ্টির ফোঁটা তো অনেকগুলো ছিল। তোমার গায়ে যদি আমার সামনে একটা মশাও স্পর্শ করে, তাকে আমার ল্যাবে নিয়ে পোস্টমর্টম করে দেখব ওর কত বড় সাহস। আয়ানের মুখে এমন কথা শুনে অভিমানী ত্রিধা মুহূর্তেই খিলখিলিয়ে হেসে উঠল। সে রাতের পরে কেটে গেল আরও কয়েকটা দিন। সেদিন বৃষ্টিতে ভেজার কারণে ত্রিধার বেশ জ্বর হলো। আহিয়ানেরও হালকা পাতলা সর্দি কাশি লেগেছিল। জন্মদিন উপলক্ষে রিহান, আহিয়া ও খানবাড়ি থেকে অনেক অনেক কিট পেয়েছিল ত্রিধা, কিন্তু আফসোস মেয়েটা নিজেই সুস্থ ছিল না। আহিয়ারা 3 দিন ছিল ওদের বাড়িতে। ত্রিধা খানিকটা অসুস্থ হতেই ওরা বাড়ি ফিরে আসে, আর আদিবাকে তো পরের দিনই খানবাড়ির মানুষ ত্রিধাকে দেখতে এসে নিয়ে যায়। এখন স্বামী স্ত্রী দুজনেই আলহামদুলিল্লাহ মোটামুটি সুস্থ। ত্রিধার এক্সাম চলছে। ওর বন্ধুবান্ধবের মধ্যে এক একজনের এক এক কক্ষে সিট পড়েছে। ক্যাম্পাসের ভেতর আজ এক অদ্ভুত নীরবতা। হাঁটা চলার শব্দ, পাতার খসখস আর দূর থেকে ভেসে আসা পাখির ডাক ছাড়া আর কিছুই নেই। ত্রিধা ধীরে ধীরে পরীক্ষার হলের দিকে এগিয়ে যাচ্ছে। মাথাটা এখনও একটু ভার লাগছে। জ্বর পুরোপুরি কমলেও শরীরটা আগের চেয়ে অনেকটাই দুর্বল। তবে এত কিছুর মধ্যেও ভেতরে ভেতরে একটা অস্থিরতা কাজ করছে। এক্সামটা কেমন হবে? হঠাৎ পেছন থেকে পরিচিত একটা কণ্ঠ ভেসে এলো, ত্রিধা। সে ঘুরে তাকাতেই দেখল তার বন্ধু নাজমুল, সজীব ও আশিক দ্রুত এগিয়ে আসে। নাজমুল হাত ঘড়িতে সময় দেখে বলল, তোর সিট কোন রুমে? রুম 3। তোরা? আমরা 3 জন তো রুম 1-এ। ভাগ্য দেখেছিস, আমরা 3 বন্ধু একসাথে। ওর কথা শুনে সকলেই মৃদু হাসল, কিন্তু ত্রিধার হাসিটা একটু ক্লান্ত। হলে ঢুকতেই নজর এলো এক একজন নিজের সিটে বসে আছে। কেউ শেষ মুহূর্তে নোট দেখছে, কেউ চুপচাপ চোখ বন্ধ করে মনে মনে রিভিশন করছে। ত্রিধা নিজের সিটে গিয়ে বসল। ব্যাগটা পাশে রেখে গভীর একটা শ্বাস নিল। ঠিক তখনই দরজার পাশে কয়েকজন শিক্ষক প্রবেশ করলেন ডিউটির জন্য। তাদের মধ্যে একজনকে দেখতেই ত্রিধার চোখটি একটু থেমে গেল। সে আর কেউ নয়, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডক্টর মাহাদিফ খান আহিয়ান। কয়েক বছর আগে যে আহিয়ান ভাই ঢাকা মেডিকেল কলেজে একজন সাধারণ টিচার ছিল, আজ সে একজন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এবং এমবিবিএস ডিগ্রিধারী নিউরোসার্জনের ট্রেনিংরত চিকিৎসক। মানুষ তার হার্ডওয়ার্ক ও ট্যালেন্টের কারণে দ্রুত সফলতা পাচ্ছে। তার মুখ গম্ভীর, শান্ত দৃষ্টি, হাতে কিছু কাগজ। সে ধীরে ধীরে পুরো হলটা একবার দেখে নিল। তার উপস্থিতিতেই যেন পরিবেশটা আরও গুছিয়ে গেল। আশেপাশের কয়েকটা মেয়ে ড্যাব ড্যাব করে আহিয়ানের দিকে তাকিয়ে আছে। ত্রিধার ইচ্ছে করছে এসব মেয়েদের চোখগুলো তুলে নিতে। এর মাঝে কয়েকজন মেয়ে ফিসফিস করে কথা বলছে। ত্রিধার কানে স্পষ্ট আসছে। একটা মেয়ে আরেকটা মেয়েটাকে বলছে, দেখেছিস, আমাদের ড্রিম ক্রাশ মাহাদীপ স্যার এসেছেন। ইস, এক্সাম দিব নাকি চকলেট বয়কে দেখবো সেটা ভেবেই আমি হতাশ। তখনই পাশের মেয়েটা জবাবে বলল, ওনাকে সারা জীবন দেখেই যেতে হবে। ব্যাটা যেই রাগী, ক্যাম্পাসের সবচেয়ে সুন্দরী মেয়েটাও তার থেকে কোনো ফেভার পায়নি। তুই কি ক্যাম্পাস কুইন লিজার কথা বলছিস? ভুলে গেছিস কত বছর লিজা মেহদীপ স্যারকে প্রপোজ করেছিল? সেই অপরাধে স্যার নানান ঔষধে মেয়েটাকে পানিশমেন্ট করেছে। অবশেষে নিরুপায় হয়ে লিজা স্যারের কাছে ক্ষমা চেয়েছিল।
ওদের কথার মাঝখানে মাহদীপ স্যারের গম্ভীর কণ্ঠ ভেসে এলো, নো টকিং, মেনটেন সাইলেন্স ইন দ্য হল। মুহূর্তে পুরো ক্লাস চুপ হয়ে গেল। ত্রিধার বুকের ভেতর হঠাৎ একটা অদ্ভুত অনুভূতি ছড়িয়ে পড়ল। একদিকে স্বস্তি, আরেকদিকে একটু ত্রিধার বুকের ভেতর হঠাৎ একটা অদ্ভুত অনুভূতি ছড়িয়ে পড়ল। একদিকে স্বস্তি, আরেকদিকে একটু অস্বস্তি। আয়ান এক মুহূর্তের জন্য তার দিকে তাকালো। চোখে চোখ পড়তেই ত্রিধা দ্রুত দৃষ্টি সরিয়ে নিল, কিন্তু সেই ছোট্ট মুহূর্তটুকুই যেন তার মনকে অস্থির করে দিল। কিছুক্ষণ পর প্রশ্নপত্র বিতরণ শুরু হলো। চারিদিকে পাতার শব্দ, কলমের খসখসানি আর মাঝে মাঝে হালকা কাশি, সব মিলিয়ে একটা চাপা পরিবেশ। ত্রিধা প্রশ্নপত্র হাতে নিয়ে একবার পুরোটা পড়ে নিল। প্রথমে একটু থমকে গেলেও ধীরে ধীরে আত্মবিশ্বাস ফিরে পেল। সময় এগোতে লাগলো। হঠাৎ হালকা মাথা ঘুরে উঠল তার। সে এক মুহূর্ত চোখ বন্ধ করে আবারও স্বাভাবিক হলো। আয়নের দৃষ্টি ত্রিধার দিকে পড়তেই সে বুঝে গেল মেয়েটা এখনও পুরোপুরি ঠিক নেই, কিন্তু সে কিছু বলল না, শুধু শান্তভাবে হলের কাজ চালিয়ে যেতে থাকলো। ত্রিধা নিজের খাতায় মন দিল, ধীরে ধীরে উত্তর লেখা শুরু করলো। মাথার ভেতর ঘোলাটে ভাবটা একটু একটু করে পরিষ্কার হয়ে আসছে। বাইরে তখন হালকা রোদ উঠে গেছে। জানলা দিয়ে ঢুকে পড়া আলো আর ভেতরের নীরবতা মিলিয়ে এক ধরনের স্থির পরিবেশ তৈরি হয়েছে। ত্রিধা কিছুক্ষণ পরপর আর চোখে তাকাচ্ছে আয়নের দিকে। শেষবার তাকাতেই দেখল আয়ন ভাই কারোর সাথে ফোনে কথা বলছে। তারপর আবারও নিজের লেখায় মনোযোগ দিল। মিনিট দশকের পর দরজায় অপরিচিত কারো কণ্ঠ শুনে সকল স্টুডেন্টস মাথা তুলে তাকালো। দেখলো ক্যান্টিনে কাজ করা রিফাত এসেছে। তার হাতে একটা পানির বোতল। স্যার দরজার দিকে এগিয়ে গিয়ে বোতলটা হাতে নিতে সবাই আবারও নিজেদের লেখায় মনোযোগ দিল। আয়ান দরজা থেকে ফিরে এসে ধীর পায়ে হলের ভেতরে গিয়ে গেল। বলিষ্ঠ হাতে পানির বোতলটা শক্ত করে ধরে আছে। পুরো হলটা নীরব, শুধু কলমের খসখসানি। সে সোজা গিয়ে থামল ত্রিধার সামনে। হঠাৎ স্যারের এমন আগমনে ত্রিধা চমকে মাথা তুলে তাকালো। চোখে চোখ পড়তেই বুকের ভেতরটা ধক করে উঠল। আয়ান অগ্রিম কোনো সংকেত না দিয়ে টেবিলের ওপর বোতলটা রেখে দিল। ড্রিঙ্ক। কণ্ঠটা নিচু, সংক্ষিপ্ত, কিন্তু আদেশের মতো। ত্রিধা কিছু বলতে গিয়েও থেমে গেল। শরীরটা কেমন যেন কাঁপছে, গলা শুকিয়ে গেছে, আর ভীষণ বমি বমি লাগছে। সে ধীরে ধীরে বোতলটা খুলে এক চুমুক পানি খেল। আয়ান স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে তার মুখের দিকে। ত্রিধার ঠোঁটের কাঁপুনি, ফ্যাকাশে হয়ে যাওয়া চেহারা, সব কিছু যেন তার চোখ এড়িয়ে গেল না। এক মুহূর্ত, দুই মুহূর্ত, তারপর সে খুব ধীর ও ভারী কণ্ঠে বলল, আর ইউ ওকে মিসেস মাহাদীপ? মুহূর্তেই যেন সময় থেমে গেল। কলমের শব্দ থেমে গেল একসাথে। একজন, দুইজন, তারপর প্রায় পুরো হলের ছাত্রছাত্রী মাথা তুলে তাকালো। কি বলল স্যার? মিসেস মাহাদীপ? মানে উনি ম্যারিড? ফিসফাস ধীরে ধীরে ছড়িয়ে পড়ল পুরো হলে। ত্রিধার বুকের ভেতরটা কেঁপে উঠল। চোখ বড় বড় হয়ে তাকিয়ে আছে আয়নের দিকে। এত মানুষের সামনে এমনভাবে তার গাল লাল হয়ে উঠেছে লজ্জা, বিস্ময় আর অদ্ভুত এক অনুভূতিতে। কিন্তু আয়ান ভাইয়ের যেন কিছুই হয়নি। এমন শান্ত মুখে সোজা হয়ে দাঁড়িয়ে আছে। ত্রিধা ছোট্ট করে উত্তর দিল, এখন ঠিক আছি। স্টুডেন্টসদের গুঞ্জন শুনে আয়নের দৃষ্টি একবার পুরো হল ঘুরে গেল। তারপর গম্ভীর কণ্ঠে বলল, আই সেড নো টকিং। মুহূর্তেই আবার নীরবতা নেমে এলো। কেউ আর সাহস পেল না একটা শব্দও করার। ত্রিধা ধীরে ধীরে আবারও খাতার দিকে তাকালো, কিন্তু তার হাত কাঁপছে এখনও। তার কানে শুধু একটা কথাই বারবার বাজছে, মিসেস মাহাদীপ। ঠোঁটের কোণে অজান্তেই খুব হালকা একটা হাসি ফুটে উঠল। আর দূরে দাঁড়িয়ে থাকা আহিনের চোখে মুখে অদ্ভুত এক চাপা টেনশন। তার নজরে ত্রিধাকে আজকাল মোটেও স্বাভাবিক লাগে না। সে তো ভেবেই নিয়েছে আজকে এক্সাম শেষ হলে ত্রিধাকে গাইনোকলজিস্টের কাছে নিয়ে যাবে। অসুস্থতার টেনশন, উত্তেজনা সব মিলিয়ে আজকের পরীক্ষাটা মোটামুটি ভালো হয়েছে। এক্সাম কোনো রকমে শেষ করে ত্রিধা ছুটে গেল ওয়াশরুমে। সেখানে যেতেই দেখা মিলল জুই ও শোভার সাথে। ত্রিধাকে এভাবে ছুটে এসে বমি করতে দেখে ওরা এগিয়ে গেল। অতঃপর মেয়েটার চোখে মুখে পানি ছিটিয়ে নিয়ে আসলো ক্যান্টিনে। ত্রিধার শরীর ভীষণ ক্লান্ত। ক্যান্টিনের টেবিলে মাথা ঝুঁকে নিচু হয়ে আছে। ইতিমধ্যে এক্সাম শেষ করে বাকি বন্ধুরা আসলো ত্রিধার কাছে। আয়ান টিচার্স রুমে ছিল। ভেবেছে হাতের কাজগুলো দ্রুত শেষ করে ত্রিধাকে নিয়ে হসপিটালে যাবে। তার পরিচিত এক গাইনি ডক্টরকে কল দিয়ে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছে ইতিমধ্যেই। এর মাঝেই তার ফোনে কল এলো সজীবের। সে সব কিছু শুনে কোনো উত্তর না দিয়ে এই কল কেটে দিল। অতঃপর সকল কিছু ফেলে তাড়াতাড়ি করে হাঁটলো ক্যান্টিনের দিকে। ওর পিছু পিছু শিশির স্যার ও মাহিন স্যার এগিয়ে গেল। আয়ানের তাড়াহুড়ো দেখে তারা অন্তত এতটুকু বুঝেছে গুরুত্বপূর্ণ কিছু ঘটেছে। আয়ান ক্যান্টিনে এসে ত্রিধাকে অসুস্থ দেখে আশেপাশের পরিস্থিতি চিন্তা করল না। সে দু হাতের আঁচলায় ত্রিধার গাল স্পর্শ করে বলল, কি হয়েছে তোর পরি? ত্রিধা মাথা তুলে খোলা চোখে তাকালো আয়ানের দিকে। অতঃপর কয়েক সেকেন্ডের মধ্যে মেয়েটা ঢলে পড়ল আয়ানের বুকে। আশেপাশে ইতিমধ্যেই লোকজন জড় হয়ে গেছে। একটা স্টুডেন্টের জন্য মাহাদীপ স্যারের এত ব্যাকুলতা দেখে সকলেই বিস্মিত। উপস্থিত মানুষজনদের মধ্যে শিশির ও মাহিন অবাক হয়ে তাকিয়েছে। কৌতূহলবশত শিশির স্যার আশিককে জিজ্ঞেস করতে এসে জানায় মাহাদীপ স্যার ও ত্রিধা হাজব্যান্ড ওয়াইফ। আশিকের মুখের কথাটা একজন থেকে আরেকজন করতে করতে
মুহূর্তেই পুরো ক্যান্টিন ছড়িয়ে পড়ল। বেচারা আহিয়ান নিজের অজান্তেই বহু মেয়েদের মন ভেঙে দিয়েছে। কথাটা কানে আসা মাত্রই লিসা ক্যান্টিন ছেড়ে বেরিয়ে গেল। সে কিছুতেই মেনে নিতে পারছে না এই মেয়েটার জন্য তার মতো সুন্দরী মেয়েকে মাহাদীপ স্যার রিজেক্ট করেছে। ক্যান্টিনের সেই বিশৃঙ্খলার পর তাড়াহুড়ো করে ত্রিধাকে নিয়ে আসা হলো হাসপাতালে। ত্রিধার বন্ধুরাও এসেছে সাথে। শিশির ও মাহিন আসতে চাইছিল। আহিয়ান জানালো এত ব্যস্ত হতে হবে না, প্রয়োজন পড়লে সে নিজেই তাদের ডেকে নেবে। ডিউটিরত নার্সরা দ্রুত একটা বেডে শুয়ে দিল ত্রিধাকে। তার হাতে স্যালাইনের ক্যানেল লাগানো হলো। আহিয়ান এক দৃষ্টিতে তাকিয়ে আছে। মুখে কোনো কথা নেই, কিন্তু চোখে স্পষ্ট উদ্বেগ। এক নার্স বলল, স্যার, বিপি লো, শরীর অনেক দুর্বল। আহিয়ান নিজেকে সামলে ধীর গলায় বলল, ডক্টর জানিসাকে ইনফর্ম করা হয়েছে? জি স্যার, ম্যাডাম আসছেন। কিছুক্ষণ পর গাইনি স্পেশালিস্ট এসে ত্রিধাকে চেক করলেন। প্রেসার, পালস, কিছু প্রশ্ন, তারপর হালকা টেস্ট। আয়ান বাইরে দাঁড়িয়ে বারবার ঘড়ির দিকে তাকাচ্ছে। মিনিটগুলো যেন ঘন্টার মতো লাগছে। ইতিমধ্যেই সে তানভীর মামাকে কল দিয়ে ত্রিধার অসুস্থতার কথা জানিয়েছে। তাদের একমাত্র মেয়ে ত্রিধা, মেয়ের ভালো মন্দ জানার অধিকার তাদের অবশ্যই আছে। আয়ানের চিন্তিত অবস্থা বুঝতে পেরে নাজমল এগিয়ে এসে বলল, টেনশন করবেন না ভাইয়া, ত্রিধা ঠিক হয়ে যাবে। ওর সাথে সাথে সজীব আর আশিকও আহিয়ানকে সান্ত্বনা দিল। জবাবে আহিয়ান কিছুই বলল না। তার নজর কেবিনের বন্ধ দরজার দিকে। কিছুক্ষণ পরেই ডক্টর বাইরে এসে দাঁড়ালেন। ডক্টর মাহাদীপ। আহিয়ান তাড়াতাড়ি এগিয়ে গেল। আমার ওয়াইফ ঠিক আছে তো ডক্টর জানিসা? ডক্টর হালকা হাসলেন। উনি ঠিক আছেন, দুর্বলতা আর লো প্রেশারের কারণে অজ্ঞান হয়েছিল। অতপর একটু থেমে মৃদু হাসি নিয়ে আবারও বললেন, আরও একটা খবর আছে। কথাটা কানে আসা মাত্রই আহিয়ান অধীর আগ্রহে তাকিয়ে রইল ডক্টরের দিকে। ডক্টর জানিসা ঠোঁটের কোণে হাসি দীর্ঘ করে বলল, কংগ্রেচুলেশনস, আপনি বাবা হতে যাচ্ছেন। মুহূর্তেই সব কিছু মনে হয় থেমে গেল। আহিয়ানের চোখ স্থির, নিঃশ্বাস আটকে গেছে। আমি বাবা? ঠোঁট কাঁপছে, চোখে পানি জমছে। সে স্তব্ধ হয়ে কয়েক সেকেন্ড দাঁড়িয়ে রইল। ত্রিধার বন্ধুরা সকলেই ভীষণ খুশি। আয়ানকে এসে তারা সবাই অভিনন্দন জানাল। তখনই পেছন থেকে ভেসে এলো পরিচিত কণ্ঠস্বর, তাসফিন। আয়ান পিছন করে তাকাতেই দেখল তানভীর মামা, মামনি ও তার মাম্মা দাঁড়িয়েছে। ওনারা আয়ানের দিকে এগিয়ে আসতেই তার নজর পড়ল একটু দূরে দাঁড়িয়ে থাকা তার নিজের বাবার দিকে। আয়ান সকলকে অ্যাভয়েড করে ধীর পায়ে এগিয়ে গেল সামনে। আবির শীতল চোখে তাকিয়ে আছে ছেলের মুখের পানে। অনেকদিন পর বাবা ছেলের এত কাছাকাছি দেখা হলো। আড়ালে আবডাল সে সর্বদা ছেলে মেয়েদের খবর রেখেছে, কিন্তু সামনাসামনি দেখা হলো বহুদিন পর। দিদাকে সে সর্বদা নিজের মেয়ের মতো ভালোবেসে এসেছে। তাই তো মেয়ের গুরুতর অসুস্থতার কথা শুনে নিজেকে আর ধরে রাখতে পারেনি। নিজের কঠিন খোলস থেকে বেরিয়ে ছুটে এসেছে হসপিটালে। উপস্থিত সকলেই তাকিয়ে আছে এই পিতা পুত্রের দিকে। সামনাসামনি হওয়ার পরেও কি তাদের মান অভিমান ভাঙবে, নাকি আবারও কঠোরতা এসে ভর করবে দুজনের মন মস্তিষ্কে? আবির পকেটে এক হাত গুজে চুপচাপ দাঁড়িয়ে আছে। আয়হান এগিয়ে এসে কোনো কথা ছাড়াই বাবাকে জড়িয়ে ধরে ভেজা কণ্ঠে বলল, আই হ্যাভ অলওয়েজ মিসড ইউ সো মাচ বাবা, অ্যান্ড থ্যাংক ইউ আজকের দিনে পুনরায় আমার জীবনে তোমার উপস্থিতি ফিরে আনার জন্য। আজকে আমি ভীষণ খুশি বাবা, ভীষণ। কে কতটুকু বুঝেছে আমি জানি না, তবে এই কয়েক বছরে আমি এতটুকু বুঝে গেছি সেদিন কেন তুমি আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছিলে। সেদিন তোমার নেওয়া সিদ্ধান্তের জন্যই আমার জীবনের সফলতা দ্রুত এসেছে। আই থ্যাংক এগেন। ইতিমধ্যে আবির নিজেও ছেলেকে জড়িয়ে ধরেছে। মনে হচ্ছে কত শত কোটি বছর পর বুকের ভেতরটা ঠান্ডা হয়েছে। আয়ান তার বড্ড আদরের ছেলে। আবির তো সবচেয়ে বেশি হতবাক হয়েছিল যেদিন শুনেছে তার ছেলে 1.5 বছরের কঠোর পরিশ্রম করা রিসার্চ ছেড়ে তুই তার বিয়ের কথা শুনে দেশে ফিরে এসেছে। জীবনে বেঁচে থাকার জন্য ভালোবাসার যেমন প্রয়োজন, তেমনি প্রয়োজন পারফেক্ট ক্যারিয়ার। কিন্তু সেদিন আহিয়ান পাপা মাম্মার সাথে এ বিষয়ে আলোচনা না করে আচমকা দেশে ফিরে এসেছিল। আহিয়ান যদি একবার তাকে জানাতো সে ত্রিধাকে ভালোবাসে, তাহলে আবির নিজেই আহসানের সাথে বিয়েটা ভেঙে দিত। কিন্তু ছেলেটা বোকার মতো দেশে ফিরে এলো। যে ছেলে নিজের ভালোবাসার জন্য কঠোর পরিশ্রমে করা রিসার্চের কথা ভাবেনি, সে ছেলে যে কোনো মুহূর্তে ভালোবাসার জন্য নিজের কেরিয়ার ধ্বংস করতেও ভাববে না। কথায় কথায় জন মিলার তাকে পুরো বিষয়টা জানিয়েছিল আহিয়ার গায়ে হলুদের দিন দুপুরে। জন মিলার মূলত ইথান ও আহিয়ানের কথা বলার সময় শুনেছে। আবির খুব রাগ হয়েছিল তখন এসব কথা শুনে। ভেবেছিল মেয়ের বিয়ে শেষ হলেই ছেলের সাথে এই ব্যাপারে কথা বলবে, কিন্তু এর মাঝেই রাতে ঘটে গেল অনাকাঙ্ক্ষিত ঘটনা। তাই সে ইচ্ছে করেই ছেলেকে বাড়ি থেকে বের করে দিয়েছে। বাবার ছায়াতলে থাকলে হয়তো আরও কিছু বড় করে ফেলতো নির্দ্বিধায়, কিন্তু আবির তাকে আত্মসম্মানে আঘাত করে বাড়ি থেকে বের করে দেওয়ায় ছেলেটা পুনরায় কেরিয়ারে ফোকাস করেছে। সংসার ও কেরিয়ার দু হাতে সামলে যাচ্ছে গত 2 বছর ধরে। সরি বাবা। ছেলের কণ্ঠে আবিরের ঘোর কাটল। অবশেষে সেও নরম কণ্ঠে বলল, ইটস ওকে মাই সন, অ্যান্ড কংগ্রেচুলেশনস। আয়ান সোজা হয়ে দাঁড়িয়ে মৃদু হেসে বলল, থ্যাংক ইউ বাবা। ওদের বাবা ছেলের মিলন পর্ব দেখে সকলের চোখে যেন পানি চলে এলো। মেঘ, বন্যা ও তানভীর আজকে ভীষণ খুশি।
অবশেষে তারা বাড়ির ছেলেমেয়েদেরকে বাড়িতে ফিরে নিয়ে যেতে পারবে। ওদের এত আনন্দের মাঝে সেখানে উপস্থিত হলো ইকবাল খান ও আদি। তারা এসেছে ত্রিধার অসুস্থতার কথা শুনে, কিন্তু এখানে এসে তো দেখায় বাবা ছেলের মিলন পর্ব চলছে। ইকবাল খান ও আদি আরও 5 মিনিট আগে এসেছিল। এদের বাবা ছেলের কোলাকুলি দেখে আদি সঙ্গে সঙ্গে খানবাড়িতে ভিডিও কল দিয়েছে। সবাই তো রীতিমতো অবাক ওদের দুইজনকে একসাথে দেখে। আলী আহমেদ খান ও মোজাম্মেল খান ভীষণ খুশি। সর্বপ্রথম কল রিসিভ করে রায় এই দৃশ্য দেখে পুরো বাড়ির সবাইকে ডেকে একসাথে এনে দেখিয়েছে। মালিয়া খান, হালিমা খান ও আকলিমা খান তো কেঁদেই দিয়েছে। তানভীর একজন নার্সকে জিজ্ঞেস করল তিদের অবস্থা। নার্স সব কিছু জানিয়ে বলল দুজন করে পেশেন্টকে দেখে আসতে এবং তাকে যেন ডিস্টার্ব না করে। বর্তমানে পেশেন্টকে ঘুমের ইঞ্জেকশন দেওয়া হয়েছে। প্রথমে তানভীর বন্যা, তারপর আবির মেঘ, তারপর ইকবাল খান ও আদি, এবং ধীরে ধীরে তিথার বন্ধুবান্ধবরা মেয়েটাকে দেখে আসলো। কানবাড়ির মানুষ তো আজকে ভীষণ খুশি। বিশেষ করে তানভীর খুশিতে আত্মহারা। তার একমাত্র মেয়ের বেবি হবে, মানুষের নানু হতে যাচ্ছে। ভাবলেই শরীরে অন্যরকম এক শিহরণ বয়ে যায়। দুপুর 1টার আজান পড়তেই ত্রিধার বন্ধুরা আহিনের কাছ থেকে বিদায় নিয়ে যার বাড়ি চলে যায়। এতক্ষণে সকলে ভেতরে গিয়ে ত্রিধাকে দেখে আসলেও আহিয়ান যায়নি। তার বুকের ভেতরটা কেমন জানি কাঁপছে। আদি অভয় দিয়ে ছেলেটাকে ভেতরে প্রবেশ করতে বলল। ত্রিধার চোখ ধীরে ধীরে খুলছে। স্যালাইন চলছে, চারপাশ ঝাপসা। সে অনুভব করল তার হাতটা কেউ শক্ত করে ধরে আছে। চোখ মেলতেই দেখল আহিয়ান ভাই। চোখে অদ্ভুত এক স্বস্তি আর ভয় মেশানো ভালোবাসা। আহিয়ান নরম কণ্ঠে বলল, কেমন লাগছে? ত্রিধা ধীরে জবাব দিল, আমি ঠিক আছি। আহিয়ান কিছুক্ষণ চুপ, তারপর মাথা নিচু করে কপালে আলতো চুমু দিয়ে বলল, থ্যাংক ইউ পরি, জীবনের সেরা সুখটা আমাকে উপহার দেওয়ার জন্য। আজকে আমি কতটা খুশি তা তোকে বলে বোঝাতে পারবো না। এদিকে আহিন ভাইয়ের সমস্ত কথা যেন ত্রিধার মাথার উপর দিয়ে যাচ্ছে। সে ফ্যাল করে তাকিয়ে থেকে বলল, আয়ান ভাই, আমি অসুস্থ আর আপনি খুশি হচ্ছেন? আপনি এখন আর আমায় আগের মতো ভালোবাসেন না। আয়ান মৃদু হেসে ত্রিধার হাতে ঠোঁটের উষ্ণ স্পর্শ দিয়ে বলল, পরি, তোর জুনিয়র আসছে, তুই আমাকে বাবা বানাতে যাচ্ছিস। ত্রিধার চোখ বড় হয়ে গেল। কি? তারপর ধীরে ধীরে চোখ ভিজে উঠল। সে নিজের পেটের উপর হাত রাখল। আমাদের বেবি? আয়ান মাথা নাড়ল। ত্রিধা কাঁদতে কাঁদতে হেসেই ফেলল। তার যেন এসব কিছুই বিশ্বাস হচ্ছে না। সত্যি বলতে কিছু ভালোবাসা শুধু চোখে চোখে থাকে না, একসময় সেটা নতুন প্রাণ হয়ে পৃথিবীতে আসার অপেক্ষা করে। আজ আহিয়ান ও ত্রিধার ক্ষেত্রেও তাই ঘটেছে। তাদের দীর্ঘদিনের ভালোবাসার যাত্রা আজকে পরিপূর্ণতা পাচ্ছে। ত্রিধাকে বিকেলবেলা বাড়িতে নিয়ে যাওয়া হলো। ডক্টর জানিয়েছে তার এখন 3 মাস চলছে। তার মানে আহিয়া ও ত্রিধার প্রেগনেন্সি গ্যাপ মাত্র 3 মাসের। আহিয়ার সন্তানের 3 মাস পরেই ত্রিধার সন্তান পৃথিবীর আলো দেখবে। আবির এই প্রথম সকলের সাথে ছেলের বাড়িতে গেল। ত্রিধাকে নিজের রুমে রেস্ট করতে রেখে সকলে এসে বসলো ড্রয়িং রুমে। কিছুক্ষণ চুপ করে থেকে আবির গলা খাকার দিয়ে ছেলের উদ্দেশ্যে বলল, আমাদের সাথে বাড়ি চলো। এই অবস্থায় ত্রিধার একা এই বাড়িতে থাকা সেফ না। তুমি তো সারাদিন বাড়িতেই থাকো না, ওর খেয়াল কে রাখবে? বাবার কথা শুনে আহিয়ান অসম্মতি জানিয়ে বলল, বাবা, তুমি কষ্ট পেও না। আমরা এখন তোমাদের সাথে যেতে পারবো না। এখনও আমার অনেক কাজ অসম্পূর্ণ রয়েছে। তার জন্য আমার আরও কয়েক বছর সময় চাই। কি এমন কাজ যেটা তুমি খানবাড়ি থেকে করতে পারবে না? কাজের কথা বাদ দাও। সবচেয়ে বড় কথা হলো 2 বছর আগে তুমি আমাকে যেই টাস্ক দিয়েছিলে সেটা আমি এখনও ফুলফিল করতে পারিনি। তাই সেই অনুযায়ী আমার জন্য এখনও খানবাড়ির দরজা বন্ধ। আমি জানি এখন আর এসব কথার ভ্যালু নেই, তবুও আমি নিজেকে প্রমাণ করেই খানবাড়িতে ফিরতে চাই। ছেলের দীর্ঘ কথা শুনে আবির কিছু বলতে চাইলে মেঘ ইশারায় থামিয়ে দিয়ে বলল, আজকের দিনে এসব কথা কি না বললেই নয়? তোর ইচ্ছে হলে বাড়িতে আয়, না হলে না আয়। আমি আমার ছেলের বউকে আজকেই বাড়িতে নিয়ে যাব। আয়ান মৃদু হেসে মায়ের উদ্দেশ্যে বলল, তোমার ছেলের বউ যদি আমাকে ছেড়ে যায় তাহলে তাকে নিয়ে যেতে পারো। মেঘ ছেলের কান টেনে ধরে বলল, অনেক বড় হয়ে গেছিস তাই না? উফ মাম্মা, লাগছে আমার। ওদের মা ছেলের খুনসুরি দেখে আবির, ইকবাল খান, আদি, তানভীর ও বন্যা হেসে দিল। কয়েক সেকেন্ড পর তানভীর গলা খাকারি দিয়ে আয়ানকে বোঝানোর ভঙ্গিতে বলল, তাসফিন, আমি তোর সকল কথাই বুঝতে পারছি, কিন্তু ভাইয়ার কথাও তো 100% ঠিক। তুই সারাদিন হসপিটালে বিজি থাকিস, এখানে ত্রিধার দেখাশোনা কে করবে? তার চেয়ে ভালো তোরা আমাদের সাথে খানবাড়িতে ফিরে চল। না মামা, প্রয়োজনে আমি ওর জন্য আরও 2টা কাজের লোক রাখবো। তারা সংসারের সকল কাজ করবে, আর টিয়া ত্রিধার খেয়াল রাখবে। তাছাড়া টিয়া মেয়েটাও আমাদের অনেক বিশ্বস্ত, সে আপনজনের মতোই খেয়াল রাখবে ত্রিধার। আহানের কথার মাঝখানে আবির ছেলেকে ধমকে বলল, তানভীর তোমার শ্বশুর আব্বু হয়, তোমার মুখে যেন আর কখন আমি মামা ডাক না শুনি। তাকে আব্বু অথবা পাপা বলে ডাকবে। আয়ান বোধহয় বেশ লজ্জা পেল পাপার মুখ থেকে এই কথা শুনে, তাই সে কথা ঘুরিয়ে অন্য কথা বলা শুরু করলো। দেখতে দেখতে বিকেল গড়িয়ে সন্ধে হলো।
সবাই আহানকে অনেক বুঝিয়েছে বাড়ি ফিরে যেতে, সেটাই কিছুতেই রাজি করানো যায়নি। তাই অবশেষে সন্ধ্যার একটু আগে সবাইকে ফিরে যেতে হলো। নানি দাদি হতে পেরে মেঘবন্যা তো ভীষণ খুশি। আবির ও তানভীর দু হাত ভরে মিষ্টি নিয়ে খানবাড়িতে ঢুকলো। আজকে খানবাড়িতে ডাবল মিষ্টি খাওয়ানো হবে। খানবাড়ির সকলে প্রচুর খুশি। তাদের মধ্যে আহিয়ান ত্রিধার অনাগত সন্তান নিঃসন্দেহে ভাগ্যবান অথবা ভাগ্যবতী। পৃথিবীতে আগমনের জানান দেওয়ার সাথে সাথে এই খানবাড়ির সবচেয়ে বড় সমস্যাটির সমাধান হয়ে গেছে। বাবা ছেলের অভিমানের চেয়ে বড় সমস্যা মনে হয় এতদিন খানবাড়িতে আর কিছু ছিল না। আজ একসাথে ডাবল খুশি ফিরে এসেছে খানবাড়িতে। খবরটা শুনেই আহিয়া ভীষণ এক্সাইটেড ত্রিধার সাথে দেখা করার জন্য। কিন্তু এই অবস্থায় তো আর তা সম্ভব নয়, তাই আপাতত ভিডিও কলেই কথা বলল দুজন। ধীরে ধীরে দিন পার হয়ে যাচ্ছে। ত্রিধাকে অনেক যত্নে রাখে আহিয়ান। সত্যি সত্যিই সে বাড়িতে টিয়া বাদেও 2টা কাজের মেয়ে রেখেছে। তারাই সকল কিছু ত্রিধার সামনে এনে দেয়। আর টিয়ার কাজ হলো আহান বাড়ি থেকে বের হওয়ার পর সারাক্ষণ ত্রিধার আশেপাশে থাকা, ওর খাওয়া দাওয়া চলাফেরা সকল কিছুর দিকে খেয়াল রাখা। মাঝে মাঝে ত্রিধা বিরক্ত হয়ে আহানকে বলে, উফ, আপনার হাবভাব দেখলে মনে হয় পৃথিবীতে আপনি প্রথম বাবা হচ্ছেন। তখন আহিয়ান ত্রিধাকে বুকে আগলে নিয়ে বলে, পৃথিবীতে প্রথম না হলেও আমার লাইফে প্রথম বাবা হচ্ছি, যেটা আমার লাইফের বেস্ট একটা ফিলিংস। আহান আজকাল ত্রিধাকে ভার্সিটিতেও যেতে দেয় না। সে ভার্সিটিতে কথা বলে সব ঠিক করেছে, যাতে এক্সাম ব্যতীত ত্রিধাকে আর যেতে না হয়। সে বাড়িতেই লেখাপড়া করবে। তানভীর বন্যা 2 দিন পর পর মেয়েকে এসে দেখে যায়। মেঘাবীর প্রায় প্রায় আহিয়াকেও দেখতে চায়। আহিয়ার সময় ঘনিয়ে এসেছে। ডক্টর শুরুতে বলতে চায়নি রিহান ও আহিয়ার অনাগত সন্তান ছেলে হবে নাকি মেয়ে, কিন্তু রিহানের জোড়াজুড়িতে আহিয়ান ডক্টরকে জিজ্ঞেস করেছিল। পরবর্তীতে ডক্টর জানায় রিহান ও আহিয়ার যমজ 2 ছেলে হওয়ার সম্ভাবনা আছে। 2 নাতি একসাথে পাবে শুনে রাগিব ও রিয়ার খুশিতে একে। বহু বছর কেটে গেছে, তাদের বাড়িতে কোনো ছোট্ট শিশু দৌড়াদৌড়ি করে খেলাধুলো করে না। রিহানের পর এ বাড়িতে আর কোনো ছোট্ট শিশু দেখা যায়নি। এত বছর পর তাদের বাড়িতে নাতি নাতনির আগমন ঘটবে শুনে রাকিব রিয়া এমনিতেই মহাখুশি। এর ভেতর আবার শুনছে 2 নাতি একসাথে আসছে। পুরো বাড়িতে শুধু আনন্দ আর আনন্দ। এই তো গত সপ্তাহে ত্রিধার 7 মাসের স্বাদের অনুষ্ঠান করা হলো। সেখানে অবশ্য আহিয়া আসতে পারেনি। আর কিভাবে আসবে মেয়েটা? এখন তো তার 9 মাস চলে। যমজ বাচ্চা পেটে নিয়ে সে এমনিতেই নড়াচড়া করতে পারে না। আহিয়ার শ্বশুর শাশুড়ি সারাক্ষণ ছেলের বউয়ের খেয়াল রাখেন। আর রিহানের কথা যত বলবো তত কম হয়ে যাবে। ছেলেটা বোধহয় ইদানিং আহিয়ার টেনশনে অর্ধেক শুকিয়ে গেছে। অফিসে গিয়েও আজকাল মন বসাতে পারে না। একটু পরপর ভিডিও কল দিয়ে আহিয়ার সাথে কথা বলে। এদিকে শোভা ও মৃদুল হাসি আনন্দে সংসার করছে। কিছুদিন আগে তারা সপরিবারে বেড়াতে গিয়েছিল মৃদুলের নানি বাড়িতে। সেখানে গিয়ে শোভা জানতে পারে এটা নাকি ত্রিধার শ্বশুর মানে আবির আঙ্কেলেরও নানির বাড়ি। তখন ছিল হালকা শীতকাল। শীতকালে গ্রামের সরিষা ক্ষেত, খেজুরের রস, ভোর সকালের কুয়াশা সব কিছু মিলিয়ে শোভাকে মৃদুলের নানি বাড়ির গ্রামটা এক অন্যরকম রোমাঞ্চকর অনুভূতি দিয়েছে। ত্রিধার আজকাল ভার্সিটিতে না যাওয়ার দরুন বন্ধুদের সাথে আর আগের মতো আড্ডা দেওয়া হয় না। তবে সকলের সাথে গ্রুপ কলে কথা হয়। সেখান থেকেই সে শুনেছে হৃদি ও নাজমুলের হাজারো খুনসুটির গল্প। হৃদির সাথে পার্সোনালি ত্রিধার মাঝে মাঝে কথা হয়, তবে তাদের গ্রুপ কলে হৃদি কখনোই থাকে না। নাজমুল পছন্দ করে না ওদের বন্ধুদের মাঝে প্রেমিকা বা কারো হাজব্যান্ড ইন্টারফেয়ার করুক। সব কিছু মিলিয়ে সকলেই ভালোই আছে। কিন্তু এর মাঝে আহিনের কাছে খবর এলো এক মর্মান্তিক ঘটনার। যেহেতু ত্রিধা বর্তমানে অসুস্থ, তাই আহিয়ান তাকে আর মানসিক কোনো চাপ দিতে চাইল না। সে হসপিটাল থেকেই রিহান, মৃদুল ও নির্জন অলোকের সাথে এই প্রথম পা রাখল নেওয়াজ বাড়িতে। এখানে এসে দেখে নাজমুল, সজীব ও আশিকও আছে। আহিয়ান অবশ্যই আগেই ওদের বলেছিল ত্রিধাকে কল দিয়ে কিছু না জানাতে। মেহেদি গত রাতে দেশে ফিরে এসেছে। তার সাথে চুপচাপ দাঁড়িয়ে আছে জুঁই। তার পাশেই দাঁড়িয়ে আছে মিশকা। গত বছর তার আকত করা হয়েছে। লেখাপড়ার কারণে এখনও শ্বশুরবাড়িতে নিয়ে যাওয়া হয়নি। আহিয়ানরা ধীরে ধীরে সামনে এগিয়ে গেল। মন্ত্রীর বাড়ি বলে কথা। দেশের যত মান্যগণ্য ব্যক্তিবর্গ আছে তাদের মধ্যে কম বেশি সকলের উপস্থিতি আজ এখানে। তাছাড়া খানবাড়ির পুরুষ সদস্যরাও আজ এখানে এসেছে। চারদিকে পুলিশ ফোর্স সব কিছুর তদারকি করছে। ওরা আরও কিছুটা এগিয়ে যেতেই নজর এলো শহীদ এহসান নেওয়াজের লাশ রাখা খাটিয়া। গুরুত্বপূর্ণ সিক্রেট মিশনে গিয়ে নিজের জীবন দিয়ে দেশকে ভয়ঙ্কর সন্ত্রাসী থেকে মুক্তি দিয়ে গেলেন এই সিআইডি অফিসার এহসান নেওয়াজ। এহসান নেওয়াজ গুরুতর আহত হওয়ার পরেও মিশন থেকে একটুও পিছু পা হয়নি। অবশেষে নিজে শহীদ হওয়ার মিনিট 5 আগে ভয়ঙ্কর সন্ত্রাসীর গডফাদারকে স্পট ডেড উপহার দিয়ে উনি পৃথিবীর মা ত্যাগ করেন। আর মেহেদি সহ বাকি অফিসাররা ওই সন্ত্রাসী দলের প্রায় 300 জনকে আটক করে। তারা শত চেষ্টার পরেও তাদের সহযোদ্ধাকে বাঁচাতে পারেনি। অবশেষে একজন সাহসী অফিসার তাদেরকে রেখে চিরতরে বিদায় নিল। চারপাশটা অদ্ভুত নীরব, অথচ সেই নীরবতার মাঝেই যেন লুকিয়ে আছে হাজারো শব্দ। শোক, গর্ব, শ্রদ্ধার, বেদনার মিলিত প্রতিধ্বনি। শহীদ এহসান নেওয়াজের নিথর দেহটা সাদা কাপড়ে মোড়ানো, তার উপর বিছানো দেশের পতাকা। লাল সবুজের সেই রং যেন আজ আরও গভীর, আরও গর্বের। মাথার কাছে রাখা তার অফিসারের ক্যাপ, পাশে গ্লাভস আর ব্যাজ, যেন নীরবে সাক্ষী দিচ্ছে তার সাহসিকতার।
চারপাশে দাঁড়িয়ে আছে পুলিশ ফোর্স, সিআইডি টিম, উচ্চপদস্থ কর্মকর্তারা। সকলের চোখে মুখে গাম্ভীর্য। কেউ উচ্চস্বরে কিছু বলছে না, শুধু মাঝে মাঝে ভেসে আসছে চাপা কান্নার শব্দ। নেওয়াজ বাড়ির বাগানে নারী পুরুষ আলাদা হয়ে দাঁড়িয়ে আছে। এহসানের মা নিথর হয়ে তাকিয়ে আছে খাটিয়ার দিকে। তার চোখে পানি নেই, হয়তো এত কেঁদেছে যে এখন আর অশ্রু ঝরার শক্তিটুকুও নেই। মেহেদি দাঁড়িয়ে আছে একদম শক্ত হয়ে, কিন্তু তার মুঠো করা হাতই বলে দিচ্ছে ভেতরের ঝড়টা কতটা ভয়ঙ্কর। আয়হান চুপচাপ খাটিয়ার পাশেই দাঁড়িয়ে রইল, তার চোখে এক ধরনের গভীর সম্মান। পাশে দাঁড়িয়ে রিহান, মৃদুল, নির্জন, সকলেই নিঃশব্দ। ঠিক তখনই একজন সিনিয়র অফিসার সামনে এসে দাঁড়ালেন। গম্ভীর কণ্ঠে বললেন, অ্যাটেনশন। মুহূর্তেই চারপাশে থাকা সকল আইনের লোক সোজা হয়ে দাঁড়িয়ে গেল। এরপর শুরু হলো রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায়ের আনুষ্ঠানিকতা। দুজন অফিসার ধীরে ধীরে এগিয়ে এসে শহীদের দেহের ওপর থাকা পতাকাটা সযত্নে ঠিক করে দিল, যেন এক বিন্দু ভাঁজ ও অসম্মান না হয়। তারপর একসাথে 3বার গর্জে উঠল সম্মানসূচক গুলি। শব্দগুলো যেন আকাশ ভেদ করে উঠল। প্রতিটা গুলির শব্দে উপস্থিত মানুষের বুক কেঁপে উঠছে। নারীদের শাড়ি থেকে কান্নার শব্দ ভেসে উঠল। এবার আর থামানো গেল না। এহসানের মা এবার আর নিজেকে ধরে রাখতে পারল না। সে হাঁটু কেড়ে বসে পড়ল মাটিতে। এহসানের ফুফি দ্রুত এগিয়ে এসে তাকে ধরে রাখল, কিন্তু নিজের চোখের জলও আর আটকে রাখতে পারল না সে। এহসানের কাজিনরাও সবাই কান্নাকাটি করছে। মন্ত্রী সাহেব তো নাতির মৃত্যুর সংবাদ শুনে অসুস্থ হয়ে প্রায় শয্যাশায়ী। এদিকে অফিসাররা ধীরে ধীরে এগিয়ে এসে শেষবারের মতো স্যালুট জানাতে শুরু করল। একজন, দুজন, তারপর একে একে পুরো টিম। তাদের মুখ গম্ভীর, কিন্তু হাত কপালে স্থির। এটাই একজন সহযোদ্ধার প্রতি সর্বোচ্চ সম্মান। আয়হান চুপচাপ সবটা দেখছে। তার চোখে তখন শুধু একটাই কথা, এই মানুষটা শুধু একজন অফিসার না, একজন বীর। চারপাশে দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষও নিঃশব্দে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। এহসানের আব্বুকে একজন খাটিয়া ধরতে বললে উনি জানান ছেলের লাশ কাঁধে নেওয়ার শক্তি ওনার শরীরে নেই। এরপর ধীরে ধীরে শহীদের খাটিয়াটা 4জন অফিসার কাঁধে তুলে নিলেন। পিছনে ধীরে ধীরে এগিয়ে চলছে মানুষের মিছিল। কারো মুখে শব্দ নেই, শুধু পদচারণার আওয়াজ। আজ কোনো সাধারণ জানাজা নয়, আজ এক বীরের বিদায়। বিশাল বড় ঈদগাহ মাঠে এনে নামানো হলো তাকে। আহিয়ান, রিহান, মৃদুল, মেহেদি সবাই একই কাতারে দাঁড়িয়ে গেল। চারিদিকে নিস্তব্ধতা। তারপর ইমামের কণ্ঠ ভেসে এলো, আল্লাহু আকবার। জানাজার নামাজে দাঁড়িয়ে অনেকের চোখ ভিজে উঠল, কারো ঠোঁট কাঁপছে দোয়ায়। এই মানুষটা নিজের জীবন দিয়ে দেশকে রক্ষা করেছে, এর চেয়ে বড় সম্মান আর কী হতে পারে। নামাজ শেষে দাফনের জন্য নিয়ে যাওয়া হলো তাকে। শেষবারের মতো সবাই মাটির দিকে তাকিয়ে রইল, যেখানে চির নিদ্রায় শুয়ে পড়বে এক সাহসী যোদ্ধা। আকাশটা তখন ধীরে ধীরে অন্ধকার হয়ে আসছে, মনে হচ্ছে বৃষ্টি হবে। কিন্তু আজকের এই মেঘে ঢাকা অন্ধকার আকাশের মাঝেও একটা আলো রয়ে গেল, একজন শহীদের ত্যাগের আলো।